আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন ঘটনায় চলে যাই। উনি যে ঘটনাটি আমাদেরকে প্রথম ঘটনা হিসাবে প্রচারের জন্য পাঠিয়েছেন, এই ঘটনাটি যদিও বা বাংলাদেশের অভ্যন্তরে ঘটেনি, তবে এই ঘটনা বাংলাদেশেও কিন্তু হরহামেশা হয়ে থাকে। ঘটনাটি যেমন ভয়ের, ঠিক তেমনি আমাদের জন্য সতর্কতামূলকও বটে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি মূলত ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশের কানাইলা নামক গ্রামের এক ভাইয়ের সাথে, যেই ভাইয়ের নাম হচ্ছে মুজাহিদ। তো এই যে মুজাহিদ ভাই আর সাদিকুর রহমান ভাই, ওনারা একই জায়গায় কাজ করেন। তো কাজের সময় তো বিভিন্ন ধরনের কথা হয়ই, তবে যখন ওনার সাথে নতুন পরিচয় হয়েছে তখন ওনার সম্পর্কে কৌতূহলী হয়েই জিজ্ঞেস করলেন যে আপনার বাসা কোথায়, এখানে কতদিন ধরে এসেছেন, দেশে কি করতেন। তো ওনারা যেই ল্যাঙ্গুয়েজে আসলে নিজের মনের ভাব প্রকাশ করেন সেভাবেই ওনারা করেছেন। আমরা বাংলায় সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো এই সাদিকুর রহমান ভাই জানতে পারলেন এই মুজাহিদ ভাই উনি মূলত একজন গাড়ির মেকানিক, বেশ ভালো একজন মেকানিক ছিলেন। ওনাদের গ্রামে ওনার বাবার একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে উনি কাজ করতেন। বেশ ভালোই নাম করেছিলেন এই গাড়ির কাজ শিখে, এবং গাড়ির টুকিটাকি কাজ, এমনকি এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে ওই গ্রামে সমাধান করাটা একটু কঠিন হয়ে যেত, একটু শহরের দিকে যেতে হতো, সেটাও উনি মোটামুটি শিখে গিয়েছিলেন। ওনার কখনোই বিদেশে এসে কাজ করার ইচ্ছা ছিল না। একটি ঘটনার প্রেক্ষাপটে মূলত উনি বিদেশে চলে এসেছেন। সাদিকুর রহমান ভাই উনি ভাবতেও পারেন নাই যে এই ঘটনার সাথে প্যারানর্মাল কোনো একটা বিষয়ের সম্পর্ক রয়েছে। মূলত আমরা একে অন্যকে জিজ্ঞেস করি যে কেন এসেছেন, কোনো সমস্যা ছিল কি না। অনেকেই তো আসলে পারিবারিক বিভিন্ন চাপের কারণে চলে আসে, বিশেষ করে আর্থিক চাপ, এটার কারণেই তো সবাই প্রবাস জীবনে আসে, এটাই তো সত্য। কিন্তু কথা বলে জানা গেল আর্থিক চাপের কারণে এই মুজাহিদ ভাই বিদেশে আসেন নাই। তাহলে কি অন্য কোনো সমস্যা? হ্যাঁ, সেটা সামাজিক চাপের কারণে। তাহলে এই ঘটনাটা ভৌতিক বিষয়ের তালিকায় কেন আসলো, চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মুজাহিদ ভাই জানান যে ঘটনাটি খুব বেশি দিন আগের না, বছর খানেক আগের। ওনাদের ওই কানাইলা গ্রামেরই একজন মুয়াজ্জিন সাহেব, ওই মুয়াজ্জিন সাহেবের একজন মেয়ে ছিল। আসলে ওই মেয়েটা বড় হওয়ার পর তাকে খুব একটা দেখেনি, কারণ হচ্ছে সেই মেয়েটা একদম খাস পর্দা করতো, কখনোই কারোর সামনে, বিশেষ করে পুরুষ মানুষের সামনে মুখ খুলতো না। তবে তাকে উনি বেশ অনেকদিন আগে দেখেছিলেন, তাই আন্দাজ করতে পারেন যে তার সম্পর্কে, তার চেহারা সম্পর্কে। তো ওই ছোটোবেলাতে দেখেই ওই মেয়েটির প্রতি তার একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। এরপর মুজাহিদ ভাইও বড় হয়েছেন, মেয়েটিও বড় হয়েছে। আর এই মুজাহিদ ভাইয়ের যে বয়স, সেই বয়সটা আসলে ওনাদের এলাকায় এই বয়সের ছেলেদের বিয়ে হয়, তবে সেই বয়সটা 20-21 এরকম আর কি। তো এই যে মেয়েটা, এই মেয়েটা পাশের একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করত। বড় হওয়ার পর কখনোই তার মুখ এই মুজাহিদ ভাই দেখেননি। তবে সে যেই পথ দিয়ে যেত ওই মাদ্রাসায়, এই পথটা আবার ছিল দুইটা। এই দুটো পথই সে ব্যবহার করত। কোনোটা ছিল শর্টকাট, কোনোটা ছিল আবার একটু ঘোরানো রাস্তা। সে সুযোগ মতো যেটা দরকার সেটাই ব্যবহার করতো, সেদিক দিয়েই বাড়িতে ফেরত আসতো। তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে মুজাহিদ ভাই যে ওই মেয়েটাকে পছন্দ করেন, এই বিষয়টা কিন্তু পারিবারিকভাবে এবং সামাজিকভাবে জানাজানি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে এই মুয়াজ্জিন সাহেব একটা মসজিদের নিছক মুয়াজ্জিন এরকম চিন্তা করলে হবে না, উনি এলাকায় বেশ প্রভাবশালী একজন ব্যক্তিও ছিলেন। এই কারণে মুয়াজ্জিন সাহেব যদি কোনোভাবে জেনে যায় এই মুজাহিদ ভাইয়ের মনের ইচ্ছার কথা, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে, এই যে মুজাহিদ ভাই উনি যে মেয়েটাকে পছন্দ করেন, আর ওই মেয়েটা যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এখানে উনি দাঁড়িয়ে থাকেন বিভিন্ন সময়
যেই সময়টাতে ওই মেয়েটা আসা যাওয়া করতে পারে। উনি খেয়াল করেন ওই মেয়েটা কখনোই তাকে একবারের জন্য চোখ দিয়ে দেখেই নেই। ছেলেটা ছেলের মতো জায়গায় দাঁড়িয়ে আছে, মেয়েটা তার মতো চলে গেছে। সে কখনোই এই মুজাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে নাই। এটা অবশ্য খেয়াল করতো, মেয়েটার চোখের দিকে তাকাতো মুজাহিদ ভাই যে মেয়েটা তার দিকে তাকায় কিনা। তো মেয়েটি আসলে কোনোভাবেই তাকায় না। তো এভাবেই চলছিল। আর মুজাহিদ ভাইও চিন্তা করছিলেন যে কখনো যদি এক দৃষ্টিতে একটু তাকায় অল্প সময়ের জন্য, তাতেই মনে হবে সে অনেক কিছু পেয়ে গেছে। তো এরকমই তার কাছে মনে হচ্ছিল আর কি, কিন্তু না, সে তাকায় না। তো এক রাতে গ্যারেজ বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্য উনি বের হয়েছেন। রাত তখন প্রায় 11টার মতো বাজে। তো ওনার যে যাওয়ার পথটা, এই পথটাও কিন্তু ওই মুয়াজ্জিন সাহেবের বাড়ির পাশ দিয়েই গিয়েছে। তো এই বাড়ির পথ দিয়ে যাওয়ার সময় আর একটা জায়গা আছে যেখানে বেশ ঝোপ জঙ্গলের মতো আছে আর কি। তো ওই দিক দিয়ে আবার নেমে যেতে হয়, ওটা একটা শর্টকাট রাস্তা এই মুজাহিদ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। তো উনি রাতের বেলা ওই দিক দিয়ে নেমে যাচ্ছিলেন, ওই শর্টকাট রাস্তা যে পাশে ঝোপঝাড় রয়েছে। তো যখনই ওই ঝোপঝাড়ের কাছে উনি এসেছেন, হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠে এই মুজাহিদ ভাইয়ের নাম ধরে ডাক দেয়। প্রথম দিকে মুজাহিদ ভাই মনে করেছেন এটা ওনার মনের ভুল। তারপর আবার যখন ডাক দিল, উনি তখন ঘুরে তাকালেন। ঘুরে তাকানোর পর উনি দেখলেন যে মেয়েটাকে চেনা চেনা লাগে। তখন বুঝতে পারলেন যে বহুদিন তার চেহারা নেকাবে ঢাকা থাকার কারণে না দেখলেও এটাই মুয়াজ্জিন সাহেবের মেয়ে। সে ওই ঝোপের পাশে দাঁড়িয়ে আছে, তবে মাথায় ঘোমটা দেয়া, বেশ বড় ড্রেস পরা, তবে বোরখা পরা ওই সময় ছিল না। মেয়েটা এই মুজাহিদ ভাইকে ডাকছে। মুজাহিদ ভাই তো খুশিতে একদম আটখানা হয়ে গেছেন। উনি দ্রুত তার কাছে গেছেন। তখন মেয়েটা সালাম দেয়, সালাম দিয়ে বলছে যে আমার নাম তো আপনি জানেন, আমার নাম হুসনা। তখন মুজাহিদ ভাই বলছেন হ্যাঁ আমি তোমার নাম জানি। মেয়েটা বলছে যে আপনি আমাকে পছন্দ করেন এটা কিন্তু আমি বুঝতে পারি। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমি যখন আসা যাওয়া করি তখন, কিন্তু আমি কখনোই আপনার দিকে তাকাই না, কারণ আমার বাবা যে কেমন এটা সম্পর্কে আপনি খুব ভালো মতোই অবগত আছেন। তিনি যদি কখনো বুঝতে পারেন তাহলে আপনাকেও মেরে ফেলবেন, আমাকেও মেরে ফেলবেন। কারণ আমাদের এই সমাজে এভাবে সম্পর্কটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এটা যদি কোনো পরিবারের কোনো সদস্য করে তাহলে সেই পরিবারে তার আর কোনো জায়গা থাকবে না। এই জন্য আমি আপনার দিকে তাকাই না, তবে আমি বুঝতে পারি। আর আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, এই জন্য আপনাকে ডাক দিলাম। তো এরকম কথাবার্তা বলছে। মুজাহিদ ভাই বলছে তুমি তো একটু ইশারাও দিতে পারো, কথা না বলো। তখন মেয়েটা বলছে না, এটাও সম্ভব না, এটাও আমি কখনো দিতে পারবো না। আমি এভাবেই আসা যাওয়া করব, আপনার এভাবে আর রাস্তায় দাঁড়ায় থাকার দরকার নাই। আপনি আপনার মতো করেই কাজকর্ম করেন, তাতে কোনো সমস্যা নেই, তবে রাস্তায় এভাবে দাঁড়ায় থাকবেন না, এতে করে বিষয়টা ভালো দেখাবে না। তখন আরও কিছু কথাবার্তা হয়। বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর একটা পর্যায়ে হুসনা নামের মেয়েটা বলে ঠিক আছে আপনি যান, এখন আমি চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি বলার পর এই মুজাহিদ ভাই খেয়াল করলেন যে এই মেয়েটা যেই দিক দিয়ে যাবে, মানে এই ওদের যে বাড়িটা, মুয়াজ্জিন সাহেবের যে বাড়িটা, এই বাড়িতে ঢোকার জন্য যেই দরজাটা রয়েছে, অর্থাৎ মেয়েটা যেই দরজাতে বের হয়েছে বলে মনে হচ্ছে, সে ওই দিক দিয়ে না গিয়ে সে অন্য আর একটা দিক চলে গেল। আর যখনই চলে গেল খুবই বিশ্রী একটা গন্ধ এসে মুজাহিদ ভাইয়ের নাকে লাগে। চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, বিষয়টা এরকম না। তবে মেয়েটার সাথে যখন কথা বলছিল তখন মনে হয় নাই যে ওই জায়গাটা খুব বেশি অন্ধকার, মনে হচ্ছে যে খুব ভালো মতোই তার চেহারা অন্ধকারে উনি বুঝতে পারছেন। ওখান থেকে উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন। বাড়িতে যখন উনি ফেরত আসেন তখন ঘড়িতে দেখেন রাত 2টো বাজে। উনি তো অবাক যে এইটা কিভাবে সম্ভব। দোকান থেকে বের হইলাম 11টায়, চলতে পথে সর্বোচ্চ 15 মিনিট লেগেছে। আর ওই মেয়েটার সাথে কতক্ষণই বা কথা বলছি, 10 মিনিটও কথা বলি নাই। 2-2.5 ঘন্টা কিভাবে চলে গেল। আসলে মানুষ যখন একটা আনন্দের মধ্যে থাকে তখন সময় যে কিভাবে চলে যায় এটা বোঝা যায় না। কারণ যেই মেয়েটাকে দেখার জন্য উনি মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তার সাথে এক নজর খালি চোখাচোখি হবে, এটা তার
একটা ব্যাকুলতা, তার সাথে কথা হবে, এটা তার মনের একটা বাসনা। সেখানে যখন সরাসরি কথা হচ্ছে, সময় তো চলে যেতেই পারে। উনি তো ভেতরে ভেতরে অনেক খুশি। যাই হোক, উনি রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে সকালবেলা যখন উঠেছেন, ওনার সারা শরীরে ব্যথা, এত ব্যথা যে উনি নড়াচড়া করতে পারছেন না। গোসল করবেন, উনি গ্যারেজে যাবেন যেহেতু, গোসলের সময় লক্ষ্য করলেন যে ওনার শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট সাদা দাগ। মনে হচ্ছে কেউ কিছু একটা দিয়ে এই জায়গা থেকে রক্ত চুষে নিয়েছে। উনি ভাবলেন যে ঝোপের পাশে তো দাঁড়িয়েছিলেন, ওখানে কিন্তু অনেক বড় বড় মশা রয়েছে। আমরা স্বাভাবিক যে মশাগুলো দেখি, মাঝে মাঝে কিছু বড় আকৃতির মশা দেখি না, ওই টাইপের মশা কিন্তু ওই ঝোপে আছে, এটা উনি জানতেন। হয়তোবা ওই মশা কামড়ে দিয়েছে। তবে ওই মেয়েটার সাথে যখন কথা বলছিলেন, ওই অতি আনন্দে মশার কামড়ের যেই যন্ত্রণা, এটা তো উনি ফিল করেন নাই। কিন্তু মশা তো তার মতো করে কামড়ে দিয়ে গেছে, এই কারণেই হয়তোবা এরকম দাগ। উনি খাবার খেয়ে গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার সময়ও উনি ওই মুয়াজ্জিন সাহেবের মেয়ে হুসনাকে দেখেছে, কিন্তু সে কিন্তু এই মুজাহিদ ভাইয়ের দিকে তাকায়নি। উনিও এটা নিয়ে আর ভ্রুক্ষেপ করেন নাই। চিন্তা করলেন যে কেন যে তাকায় না, সে তো রাত্রেবেলা বলেছেই, সুতরাং তাকালেই কি আর না তাকালেই কি, মনে মনে মিল থাকলেই হলো, এরকম চিন্তা করছেন আর কি। তবে উনি গ্যারেজে যে যাওয়ার জন্য বের হয়েছেন, গ্যারেজের কাছাকাছি গিয়ে ওনার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে। মনে হচ্ছে ওনার শরীরটা চলছে না, শরীরে বল পাচ্ছেন না, মাথা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে, এরকমটা মনে হচ্ছে। তো উনি আর গ্যারেজে ঢুকতে পারেন নাই। উনি ওনার বাবাকে বলে আবার বাসায় ফেরত আসেন। বাসায় ফেরত আসছেন, ফেরত আসার পর উনি তো শুয়েই আছেন, খুব একটা আসলে নড়াচড়া করতে পারছেন না, শরীরে প্রচণ্ড ব্যথা। এদিকে উনি চিন্তা করলেন যে রাতের বেলা তো ওই মেয়েটার সাথে আবার দেখা হবে, দেখে ওদিকে যাই। উনি কিছুটা সুস্থ বোধ করার পর বিকালের দিকে গ্যারেজে গিয়েছেন। আর সন্ধ্যার পর উনি কিছু গিফট কিনেছেন। চিন্তা করলেন যে ওই দিক দিয়ে যাওয়ার সময় এই হুসনাকে গিফটগুলো দিয়ে যাবেন। ওনার একটা বিশ্বাস ছিল যে উনি যে সময়টাতে যান রাত 11টার দিকে, ওই সময় গেলে ওই মেয়েটাও তার অপেক্ষায় থাকবে, হয়তোবা ঘরের মধ্যে থেকেই দেখার চেষ্টা করবে যে এই মুজাহিদ ভাই কখন বের হচ্ছে। তো উনি ওই চিন্তা নিয়েই যাওয়া শুরু করেছেন। এবার দেখলেন যে না, ওই জায়গায় কেউ নাই। আশেপাশে একটু তাকাতাকি করলেন, দেখলেন যে না, হুসনা আশেপাশে নাই। কি আর করা, উনি আবার ওই ঝোপের পাশ দিয়ে বাসার দিকে যাওয়ার জন্য যখনই হাঁটা শুরু করেছেন, পেছন থেকে খুব সুন্দর করে সালাম দিল মুজাহিদ ভাইকে, এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি সুস্থ আছো? তখন আবার মুজাহিদ ভাই জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানলে যে আমি কিছুটা অসুস্থ? তখন ওই মেয়েটা বলছে যে জানি, আমি অনেক কথাই জানি। তো এই বলে কিছু অপ্রাসঙ্গিক কথা বলে, যেটার আগামাথা অবশ্য মুজাহিদ ভাই বুঝতে পারেন নাই। তো যাই হোক, মুজাহিদ ভাই বলল যে তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, এই উপহারগুলো নাও। এর মধ্যে কি হয়, হঠাৎ করে কোনো পাশ থেকে কেউ একজন অকারণে চিৎকার দিয়ে উঠেছে। অনেক সময় দেখা যায় না যে রাস্তা দিয়ে কিছু ছেলে পেলে হেঁটে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই হুট করে কেউ চিৎকার দিয়ে ওঠে। ওই রকম করে কেউ হয়তোবা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, বখারে টাইপের ছেলে পেলে, কেউ হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। তো এইটা যখন শুনেছেন, সাথে সাথে চিৎকারটা কোন দিক থেকে আসলো, কে দিল, এইটা দেখার জন্য মুজাহিদ ভাই যখন তাকিয়েছেন, উনি আবার ঘাড় ঘুরিয়ে দেখেন যে হুসনা নাই। আরে এত তাড়াতাড়ি কোথায় গেল? তো মুজাহিদ ভাই চিন্তা করেছেন যে যেহেতু লোকজন আসছে, দেখে ফেলতে পারে, এই জন্য সে দ্রুত বাড়িতে চলে গেছে। কিন্তু মনে হলো হুসনা যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে, এত দ্রুত কিভাবে যাবে? তবে হ্যাঁ, এইখানে একটা রহস্যময় ব্যাপার ঘটে যায়। হুসনা যখন চলে গেছে বলে তার কাছে মনে হলো, তখন আরও একটা ফিল উনি করেন, সেটা হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে যদি কোনো সূচ ঢুকিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমরা যখন রক্ত শরীর থেকে বের করে দেই বা নেই, বিশেষ করে যারা রক্ত দেন বা রক্ত কখনো শরীরে নিয়েছেন, এই সূচগুলো কিন্তু বেশ মোটা হয়। এমনিতে রক্ত টানার যেই সূচ, আর কোনো ব্যাগের মধ্যে রক্ত ভরা হচ্ছে কারো শরীর থেকে নিয়ে,
সেইটা সূচ এটা কিন্তু এক না। এই ধরনের সূচগুলো বেশ মোটা হয়, আর এই সূচগুলো যখন বের করে ফেলা হয় শরীর থেকে তখন কিন্তু এক ধরনের অনুভূতি হয় যে ভেতর থেকে একটা সূচ বের হয়ে যাচ্ছে। এই মুজাহিদ ভাইয়ের কাছে মনে হলো এরকম বড় একটা সূচ টাইপের কিছু তার শরীর থেকে বের হয়ে গেল। এরপর ওনার আর কিছুই মনে নাই, উনি সেন্সলেস হয়ে গেছেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি বিছানায় শুয়ে আছেন, ওনার মা ওনার পাশে বসা, মা কান্নাকাটি করছে। তখন উনি জিজ্ঞেস করেন যে কী হয়েছে, তোমরা কান্নাকাটি করছো কেন? তখন ওনার মা জানান যে 2 দিন পর নাকি এই মুজাহিদ ভাইয়ের জ্ঞান ফেরেছে। 2 দিন আগে রাত আনুমানিক 3টার পর হঠাৎ বাইরে থেকে কেউ একজন মুজাহিদ ভাইয়ের আব্বুর নাম ধরে চিৎকার চেঁচামেচি করছে। তখন ওনার আব্বু এবং আম্মু বাইরে গিয়ে দেখেন মুয়াজ্জিন সাহেব আর মুয়াজ্জিন সাহেবের ছেলে এই মুজাহিদ ভাইকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক সময় আমরা কোনো মানুষকে 2 হাতে কিভাবে কোলে করি, ওইভাবে মুয়াজ্জিন সাহেবের ছেলে বেশ শক্ত সামর্থ্য একজন যুবক, সেই মূলত এই মুজাহিদ ভাইকে ওইভাবে ধরে রেখেছেন আর কি। তখন তাড়াতাড়ি করে এই মুজাহিদ ভাইকে তারা ঘরে নিয়ে আসেন, শুইয়ে দেন। এরপর ওই মুয়াজ্জিন সাহেব জানান যে উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলেন। ওঠার পর উনি দেখেন যে এই ঝোপের কাছে কেউ একজন পড়ে আছে, মনে হচ্ছে গোংরাচ্ছে। এটা দেখে উনি এগিয়ে যান। শুরুতে উনি ভূতপ্রেত মনে করেছিলেন যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলে আবার অনেক সময় দুষ্টু জিনেরা ভয় টয় দেখায়, এরকম কিছু কিনা, কিন্তু পরে মনে হলো না এরকম কিছু না। এরপর উনি এগিয়ে গিয়ে দেখেন এই অবস্থা, এই মুজাহিদ ভাই পড়ে আছেন। তখন ওনার ছেলেকে ডাক দেন, ছেলে আসে, চিনে ফেলে যে এটা তো এই মুজাহিদ, আমাদের এই এলাকার ছেলে। তখন তাকে তুলে এই যে বাড়িতে নিয়ে আসছে। তো এই কথা যখন মুয়াজ্জিন সাহেবরা বলে গিয়েছেন যে এই অবস্থা, এরপরে যখন এই মুজাহিদ ভাইয়ের জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পর তখন মুজাহিদ ভাই এই বিষয়টা ওনার মা বাবাকে বলেছেন। বলার পর মুয়াজ্জিন সাহেবকে ডাকা হয়, মুয়াজ্জিন সাহেব আসেন। আসার পর মুয়াজ্জিন সাহেব যখন এই কথাগুলো শোনেন, মুয়াজ্জিন সাহেব তো একদম থ হয়ে যান যে কি বলো তুমি, এটা তো অসম্ভব ব্যাপার। তুমি বলছো যে আমার মেয়ে রাতের বেলা তোমাকে ডেকেছে, পরপর 2 রাত ডেকেছে। আরে এই 2 রাত তো আমার মেয়ে বাড়িতেই নেই, সে তো তার নানার বাড়িতে বেড়াতে গেছে। আর তুমি দিনের বেলা কাকে দেখলা, রাতের বেলা কাকে দেখলা? এটা তো অসম্ভব ব্যাপার, সে তো নাই। নিশ্চয়ই এখানে জিন ঘটিত সমস্যা রয়েছে। তো মুয়াজ্জিন সাহেব টুকটাক ঝাড়ফুঁক জানতেন, তবে উনি বলে দেন যে জিন রিলেটেড রুকিয়া উনি করেন না, বা এটা উনি ওইভাবে শেখেন নাই। তবে উনি যে মসজিদে মুয়াজ্জিন হিসাবে আছেন, সেই মসজিদের ইমাম সাহেব খুব ভালো রুকিয়া করতে পারেন। তো ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেব কথা বলেন, ইমাম সাহেব আসেন, সব কিছু শোনেন। এরপর বলেন যে সন্ধ্যার পর এই রুকিয়াটা উনি শুরু করবেন। তো সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজ শেষ করে ইমাম সাহেব আসেন। আর ইমাম সাহেব উনি কিছুটা সময় রুকিয়া করেই উনি বলেন যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে এই যে যেই ছেলেটা অর্থাৎ এই মুজাহিদ ভাই, এই মুজাহিদ ভাইকে নাকি এক রক্তখেকো পিশাচিনি ধরেছে। এর কাজই হলো মায়াজালে বন্দি করে শরীরের সব রক্ত খেয়ে মেরে ফেলা। আর দ্রুত যদি এই চিকিৎসা শেষ না করা যায়, শুরু তো করতেই হবে কিন্তু শুরু করার পর আবার শেষও করতে হবে, যদি দ্রুত এটা শেষ না করা যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, অর্থাৎ মুজাহিদ ভাইয়ের বাঁচানো আর সম্ভব হবে না। উনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া করতে 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 হঠাৎ করে ওই দুষ্টু জিনটা এই মুজাহিদ ভাইয়ের শরীরে এসে ভর করে। খুব ভয়ঙ্কর এক মিশ্র কণ্ঠে ইমাম সাহেবকে বিশ্রীভাবে গালিগালাজ করতে শুরু করে। ইমাম সাহেব তো রুকিয়ার আয়াত পড়ছেন, পড়তে পড়তে মাঝে মাঝে এক মুষ্টি মাটি নিয়ে মুজাহিদ ভাইয়ের গায়ের উপর ছুঁড়ে মারছেন। আর সাথে সাথে মুজাহিদ ভাইয়ের ভেতরে থাকা ওই পিশাচিনিটা চিৎকার চেঁচামেচি করছে। একটা পর্যায়ে যখন মনে হলো যে ওই পিশাচিনিটা দুর্বল হয়ে পড়েছে, তখন ইমাম সাহেব জিজ্ঞেস করেন যে তুই কেন এই মুয়াজ্জিন সাহেবের মেয়ের সুরত ধরে এই ছেলেটার রক্ত চুষে নিচ্ছিস? তখন ওই পিশাচিনিটা বলে যে এই ছেলে আমার বাচ্চাদের খাবার। তখন ইমাম সাহেব আবার প্রশ্ন করে, তোর বাচ্চাদের খাবার মানে? তখন ওই পিশাচিনিটা বলে যে এই পিশাচিনির নাকি 2টি সন্তান আছে, আর এই পিশাচিনিটা যেই গোত্রের, এদের খাবারই নাকি রক্ত। এরা মানুষের রক্তও খায় কখনো কখনো, তবে পশু পাখির রক্তটাই নাকি এরা বেশি খায়।
সবসময় এরা মানুষের উপর আক্রমণ করে না, খুব প্রয়োজন না পড়লে। তখন এই পিশাচিনীটা জানায় যে এই পিশাচিনীর 2 সন্তানকে রক্ত খাওয়ানোর জন্য একটা ছাগল সে পথ ভুলিয়ে তার দিকে নিয়ে আসছিল। কিন্তু হয়েছে কি, এই মুজাহিদ ভাই আবার এই ছাগলটা দেখে ফেলে চিন্তা করছেন যে আরে এই ছাগলটা কার, এই ছাগলটা তো মনে হচ্ছে আমার পরিচিত ব্যক্তির। তো উনি আবার কি করছে, ওই ছাগলটার দড়িটা ধরে, গলার কাছে দড়িটা থাকে, ওই দড়িটা ধরে আবার মালিকের কাছে দিয়ে আসছে। এই জিনিসটা করার কারণে ওই পিশাচিনীটা তার সন্তানদেরকে ওই ছাগলের রক্ত খাওয়াতে পারেনি। এই কারণেই মুজাহিদ ভাইয়ের উপর খুব ক্ষিপ্ত ছিল। তখন এই পিশাচিনীটা তার উপর নজর রেখেছে। আর যখন সে দেখেছে যে এই যে মুয়াজ্জিন সাহেবের মেয়ে যে হুসনা নাম, তার প্রতি সে দুর্বল আছে, ওই দিক দিয়ে যায়, ওই শর্টকাট রাস্তা দিয়ে যায়, ভালো রাস্তা রেখে ওই ঝোপের আড়াল দিয়ে, যদি এক নজর দেখা হয় রাতের বেলাতেও, এই সুযোগটাই কাজে লাগিয়েছে ওই পিশাচিনীটা। আর যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে, ওই সময় তার শরীর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছিল ওই পিশাচিনী নিজেও এবং তার 2 সন্তান। আর দ্বিতীয় রাতে রক্ত চুষে খাওয়ার একটা পর্যায়ে এসে হঠাৎ করে কিছু ছেলে পেলে হই হুল্লোড় করে ওঠে, যার কারণে এই কাজটা ওরা করতে পারেনি, ওই অবস্থাতেই ওখান থেকে চলে যায়। তবে ওই পিশাচিনীটা জানা যে প্রথম রাতেই নাকি এই মুজাহিদ ভাই শরীর থেকে অর্ধেক রক্ত চুষে খেয়ে ফেলেছে। পরের রাত্রে কিছুটা খেতে পেরেছে, ওই চিৎকার চেঁচামেচির কারণে আর শেষ করতে পারে নাই, না হলে ওইখানেই তার জীবন শেষ হয়ে যেত, পুরো রক্ত একদম শেষ করে দিত, তার শরীরে এক ফোঁটা রক্তও থাকতো না। পিশাচিনীটা আরও জানায় যে সামান্য রক্ত যতটুকু আছে এটাও আমরা খেয়ে ফেলবো, ওর বাঁচার আর কোনো উপায় নেই। তো যাই হোক, ইমাম সাহেব তো অনেক ভয় ভীতি দেখান। একটা পর্যায়ে পিশাচিনীটা ছেড়ে যেতে রাজি হয়, বলে যে ও তো আমার টার্গেট করা ছাগল ও ওর ছাগলের মালিকের কাছে ফেরত দিয়ে দিছে, আমাকে ছাগল দিতে হবে, তাহলে আমি ভেবে দেখব যে আসলে ওকে ছেড়ে যাবো কি যাবো না। তখন ইমাম সাহেব বলে ভাবাভাবির কিছু নাই, যা তোকে একটা ছাগল দেওয়া হবে, তুই এই ছাগলের রক্ত তুই তোর সন্তানদেরকে খাওয়াস, ছাগল কিনেই দেবে, কিন্তু তুই এই ছেলের আর কোনো ক্ষতি করতে পারবি না। একটা পর্যায়ে এসে ওই পিশাচিনীটা প্রতিশ্রুতি দেয় সে আর কোনো ক্ষতি করবে না, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে, যেহেতু ওই ঝোপের আশেপাশে ওই পিশাচিনীটা থাকে, তার 2 সন্তানও থাকে, যেহেতু তার শরীরে রক্তের স্বাদ তারা একবার পেয়ে গেছে, তাই ওই পথ দিয়ে গেলে এই বিষয়টা কিন্তু তাদের আবার মনে পড়বে, আর তখন কিন্তু তার উপর আক্রমণ হলে তারা কোনো দায়িত্ব নেবে না। সুতরাং এই ছেলে অর্থাৎ মুজাহিদ ভাই যেন ওই রাস্তাতে আর না যায়। তখন ওই হুজুর বলেন যে ওই রাস্তাতে গেলে সমস্যাটা কি, তোরা প্রতিশ্রুতি দিয়েছিস খাবি না। তখন ওই পিশাচিনীটা একটা যুক্তি তুলে ধরে যে তোমরা এমন কোনো রাস্তা দিয়ে যদি কখনো যাও, সেই রাস্তার পাশে যদি ভালো কোনো খাবারের দোকান থাকে, সেই খাবার তোমরা খাইলা কিনে, এরপর আবার যদি ওই রাস্তা দিয়ে যাও, তখন পূর্বের স্বাদের কথা মনে পড়ে আবারও কি সেই খাবারটা খেতে ইচ্ছা করবে না? আমাদেরও এরকম করে, যতই আমরা বলবি যে আমরা খাবো না, আমাদেরকে দিয়ে তোমরা বলাও, আমরাও বলবো, কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সীমানার মধ্যে চলে আসে, তখন কিন্তু আমাদের সেই রক্ত পিপাসাটা আবারও জাগ্রত হয়ে যায়। এই কারণেই আমরা তখন তাকে আক্রমণ করি। সুতরাং ও যেন ওই এলাকায় না আসে। ইমাম সাহেব বলেন ঠিক আছে, ও আসবে না। এরপর ছাগল দেয়া হয়েছিল, ওই জায়গায় গিয়েই একটা ছাগল দেয়া হয়েছিল। এরপর অবশ্য আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, তবে বেশ দীর্ঘদিন ওনার শরীরে রক্ত শূন্যতার কারণে শরীর দুর্বলতা কাজ করেছে, শরীরে মারাত্মক দুর্বলতা ছিল। এছাড়া ভালো ভালো খাবার খেতে হয়েছে, একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। আর আরেকটা বিষয়, উনি কেন বিদেশে আসলেন সেটা হচ্ছে যে এই যে হুসনা নামের মেয়েটা, এই হুসনা নামের মেয়েটা তো আসলে জানতো না যে এই ঘটনা ঘটছে, সেও তো ওই সময় বাড়িতে ছিলও না। এলাকার লোকজন কিছু কানা ঘোষা শুরু করে দিল যে আরে সব এগুলা হলো ভাউতাবাজি, ওই মেয়েটাই কথাবার্তা বলছে, এখন এসব একটা
জানাজানি হয়ে গেছে, এখন এই জিন ভূতের একটা গল্প সামনে নিয়ে এসে মানুষের চোখে ধুলো দেয়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এরকম কিছু একটা। তো এরকম কিছু মানুষ কানা ঘোষা শুরু করে, যেটা আসলে মোটেও সত্য ছিল না। তো এই বিষয়টা যখন এক কান দু কান হতে হতে বেশ কিছু মানুষ আলোচনা এমনভাবে শুরু করেছে, যেটা কিন্তু ওই মুয়াজ্জিন সাহেবের কানে বারবার আসছিল। মুয়াজ্জিন সাহেব মনে খুব কষ্ট পাচ্ছিলেন, সেই সাথে ওই হুসনা মেয়েটাও কষ্ট পাচ্ছিল যে সম্পূর্ণ বিনা অপরাধে এই ধরনের কোনো কথাবার্তা তাদেরকে শুনতে হচ্ছে। ইমাম সাহেব তো না, মুয়াজ্জিন সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান এই ছেলেটার উপরে। এই ছেলেটা কেন সে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আর কেন সে এই পথ দিয়ে আসছিল? এই পথ দিয়ে না আসলে অন্য জায়গায় গিয়ে যদি ওই রক্তচোষা পেতনির আক্রমণের শিকার হতো, তাহলে তো তার মেয়ের এই কথাবার্তা শুনতে হতো না। যাই হোক, মুয়াজ্জিন সাহেব উনি এই মুজাহিদ ভাইয়ের পরিবারের সাথে কথা বলেছিলেন এবং অনুরোধ করেছিলেন যে উনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন, উনি যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিতে পারেন এই মুজাহিদ ভাইকে। সুতরাং তার মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত, একদম এই বিষয়টা ভুলে না যাওয়া পর্যন্ত, আর হুসনার স্বাভাবিকভাবে বিয়ে শাদী হয়ে না যাওয়া পর্যন্ত এই মুজাহিদ ভাই যেন এলাকার বাইরে থাকে। পরিবার এটা মেনে নেন, যে পরিবারও এই বিষয়টা আসলে চিন্তা করতেছিল যে ও যদি থাকে আবার কোন একটা সমস্যা হয়, আবার ওই মেয়ের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আবার কোন ঝামেলাটা হবে, থাক বিদেশে গেলে কাজকামের মধ্যে ডুবে থাকলে এইসব বিষয় ভুলে যাবে, যেহেতু আল্লাহর রহমতে এখন আর প্যারানরমাল সমস্যা নাই। তো এরপরই মূলত মুজাহিদ ভাইকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে বিদেশে আসা, এটার পেছনে মূল কলকাঠিটা নেড়েছে একটা ভৌতিক ঘটনা। তবে ওই ভৌতিক ঘটনার কারণেই যে উনি এখানে চলে এসেছেন বিষয়টা এরকম না, এর পরবর্তীতে সামাজিক একটা ক্রাইসিসের কারণে মূলত এই মুজাহিদ ভাই বিদেশে আসতে বাধ্য হয়েছেন। একটা সময় অবশ্য চলেও যাবেন, এখন উনি বিদেশে আছেন, চলে যাবেন একটা পর্যায়ে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন যে আসলে এরকম খাস পর্দা করে এমন একটা মেয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা তার জন্য উচিত হয় নাই, এটা উনি ভুল বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে কখনোই উনি হুসনার সাথে দেখা করা, কথা বলা বা এই টাইপের কোনো আচরণ ওনার দ্বারা কখনো প্রকাশিত হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এটা আমাদের দেশের বাইরের ঘটনা হলেও এরকম ঘটনা কিন্তু বাংলাদেশেও ঘটে। শুধু বাংলাদেশ না, বিভিন্ন জায়গাতেই ঘটে, বিশেষ করে রাতের বেলা। রাতের বেলা আমাদের কাঙ্ক্ষিত কোনো ব্যক্তি হঠাৎ করে আমাদের কাছে চলে এসেছে, অথচ তার ওখানে আসার কথা ছিল না। তবে কাছে যখন চলে আসে তখন কিন্তু আমাদের মাথার সেন্স কাজ করে না, কেননা আমরা একটা মায়াজালের মধ্যে আবদ্ধ থাকি। আর তখনই আসল ঘটনাটা ঘটে যায়, তখনই বিপদ নেমে আসে। আর এই ধরনের ক্ষেত্রগুলোতে দেখা যায় দুষ্টু পরিগুলো এসে ঝামেলা করছে। আর এই মুজাহিদ ভাইয়ের বেলায় হয়েছিল একদম রক্তচোষা পেতনি। এখানে পেতনি শব্দটা ইউজ করা হয়েছিল, যার কারণে আমি কয়েকবার এই শব্দটা ইউজ করছি। বিশেষ করে ওই যে ইমাম সাহেব নিজেই এই শব্দটা ইউজ করেছিলেন। মূলত এরা খুবই ভয়ঙ্কর এক শ্রেণীর জিন, যারা বিভিন্ন প্রাণীর রক্ত খেয়ে থাকে। আর এদের খপ্পরে একবার পড়লে, কোনো শরীরের রক্তের স্বাদ যদি একবার পেয়ে যায়, ওই শরীরের শেষ রক্তবিন্দুটা চুষে নেওয়ার আগ পর্যন্ত এরা সহজে ক্ষান্ত হয় না, যদি না বিশেষ প্রক্রিয়ায় তাদেরকে তাড়ানো যায়। তো এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে ঢাকার গ্যান্ডারিয়া থেকে শেয়ার করেছেন আরিফ হাসান, এবং তিনি তার মামা নাসের মাহমুদের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি আরিফ হাসানের শেয়ার করা ঘটনায়। 80 দশকের কথা। তখন আরিফের মামা নাসের সাহেব তিনি প্রথম চাকরিতে জয়েন করেন, তিনি স্কুল টিচার হিসেবে জয়েন করেন, এবং তার জয়েনিংটা হয় ঢাকার কাছাকাছি কোথাও কোনো একটা গ্রামে। এবং সেই গ্রামটা অবশ্য একেবারেই মানে প্রত্যন্ত অঞ্চল ছিল, মানে সেই ঢাকার কাছাকাছি হলেও সেখানে খুব একটা শহরের ছোঁয়া পৌঁছায় নাই। এবং ওই জায়গাটা একসময় জমিদারদের রুল করা জায়গা ছিল, জমিদাররা সেখানে শাসন করতেন সেই জায়গাটায়, এবং বেশ বেশ সুন্দর এবং ঐতিহ্যবাহী গ্রাম।
তো যাই হোক, সেই গ্রামে তিনি জয়েন করলেন সেখানকার স্কুলে, এবং সেখানকার যেই তার থাকার ব্যবস্থা সেখানে তিনি করতে চেষ্টা করলেন যে সেখানে তিনি কোথায় থাকবেন গিয়ে জয়েন করে, চাকরি তো হয়েছে। তো তিনি স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেন। স্কুলের হেডমাস্টার তাকে বললেন যে এইখানে আমি একটা ব্যবস্থা করেছিলাম, এখানে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির একটা অংশ সেইটা আমাদের এখানে বিশেষ করে আমার জন্য, মানে হেডমাস্টার সাহেবের জন্য এটা অ্যালোকেট করছিল এই স্কুল থেকে, বলছিল যে ওখানে তিনি থাকতে পারবেন, কিন্তু আমি আমার পরিবার বড় হয় ওখানে সুবিধা করতে পারিনি, আমার আর একটু ভালো জায়গা দরকার, তো আমি কিছুদিন থেকে ওখান থেকে চলে আসছি। তো জায়গাটা কিন্তু এখনো আছে, আমাদের টিচাররা কেউ চাইলে থাকতে পারে, যদিও এখন কোনো টিচারই থাকে না, আপনি যদি সাহস করেন তাহলে আপনি থাকতে পারেন। তো নাসির সাহেব তখন হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করেন যে সাহস করেন মানে সাহসের ব্যাপারে কি আছে? বলে না না, সাহসের ব্যাপারে এইটাই যে জায়গাটা একেবারে জমিদার বাড়িতে একেবারে শেষ মাথায়, এদিকের একেবারে শেষ মাথায়, ওখানে মানুষজন কিন্তু খুব একটা নাই। এমনি দিনের বেলা আশপাশ দিয়ে মানুষ হয়তো চলাফেরা করে, এদিক ওদিক দিয়ে যায়, কিন্তু রাতের বেলা কিন্তু কেউ ওখানে যায় না। আর বাড়ি একেবারে একলা পড়ে দিচ্ছে, পুরনো জমিদার বাড়ি তো মানুষ ভয় টয় পায় আর কি, আর সাপ খোপ আছে আশেপাশে। তো আপনি যদি সাহস করে যদি থাকেন, তো তখন নাসির সাহেব বলে ভয় যা দেখানোর তো দেখাই দিচ্ছেন, এবং সাপ খোপেরও ভয় দেখাইছেন, আবার বলেন সাহস করে যদি থাকি তাহলে এখন আর কেমনে কি করবো, আমার তো আসলে আর কোনো জায়গা নেই, নাহলে আপনি আমার ব্যবস্থা করে দেন। হেডমাস্টার সাহেব বলে আরে থাকেন, ওগুলা মানুষের বাজে কথা, ওইখানে ভূত প্রেত এগুলো কিছু না, থাকেন, ওইখানে অসুবিধা নেই, আপনার ব্যবস্থা করে দিচ্ছি, আমি এখান থেকে অফিসার লোক পাঠায় ক্লিন টিন করাই দিই, আপনি যা থাকেন। তো তখন নাসির সাহেব হেডমাস্টার সাহেবের থেকে সময় নিয়ে নেন, বলেন যে আমার জয়েন করার সময় লাগবে, আমি যাই ওখানে আগে দেখি কি অবস্থা। তো স্কুলের দপ্তরিকে সাথে দিয়ে দেয় হেডমাস্টার সাহেব। নাসির সাহেব যান, যে দেখেন যে আসলেই মূল জমিদার বাড়ি না, জমিদার বাড়ির লাগোয়া অংশ আর কি। তো এই লাগোয়া অংশটা হচ্ছে পুরনো একটা বাড়ি, বেশ পুরনো বাড়ি, পাকা বাড়ি, দোতলা, এবং সেই দোতলার উপরতলায় আর কি, নিচতলা কিন্তু তালা মারা, নিচতলা তালা মারা, সেখানে কি আছে কেউ জানে না, দরজা জানলা সব বন্ধ, দোতলা খোলা আছে, দরজা টরজা খোলা, এবং সেই ভেতরে অলরেডি সেখানে খাট পাতা আছে, সেই জমিদার বাড়িরই খাট পাতা, এবং পাশে জানালা আছে, এবং সেই সাথে মনে হয় একসময় কেউ থাকছে, এবং পরবর্তীতে ওইটা হয়তো গেস্ট হাউসের মতো ব্যবহৃত হয়েছে এরকম। তো বেশ একটু মানে ময়লা টলা ছিল। তো দপ্তরি নিজের তাগিদেই সেগুলো পরিচ্ছন্ন করে ফেললো, পরিষ্কার করে ফেললো। নাসির সাহেবকে বললো স্যার আপনি ওঠেন, অসুবিধা নেই, রান্না বান্নার জন্য আপনার কী কী লাগবে। তো নাসির সাহেব ওই দপ্তরিকে নিয়ে যেই সেখানকার বাজার থেকে ওই কেরোসিনের কুকার ইত্যাদি বাজার টাজার করে তিনি খুব মহানন্দে চলে আসলেন বাসায়। তো তখন অলরেডি চলে আসছেন বিকালের দিক, এবং নাসির সাহেবের খুব ভালো লাগতেছে, কারণ তিনি যখন আসছেন জমিদার বাড়িটা, আসার পথটা খুব সুন্দর, রাস্তার দুই পাশে একেবারে নামা জায়গা, ক্ষেত ফসলের প্রান্তর, মানুষজন খুব একটা নাই, মাঠ আছে ছোট, সেখানে দেখছে বাচ্চারা খেলতেছে, সেগুলো পার হয়ে একসময় একদম নির্জনতার মধ্যে দিয়ে রাস্তাটা আসছে, গাছপালা একদম মনে টোড়ায়, রাস্তা ঘুরেই যে জমিদার বাড়ি শুরু। এবং জমিদার বাড়ির এখানে মূল যে প্রাঙ্গণটা, বিশাল প্রাঙ্গণ, সেখানে সুন্দর, এবং সামনে খুব সুন্দর খোলা জায়গা, এবং কারুকার্য করা অনেক সুন্দর জায়গাটা, মানে এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু খুবই এনজয় করার মতো। এবং নাসির সাহেব আসলে তিনি এগুলো পছন্দ করতেন, এরকম প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, ওখান দিয়ে তিনি ঢুকে গেলেন, সেই তার পাশ দিয়ে কিন্তু সেই মূল প্রাঙ্গণের পাশ দিয়ে চলে গেলে পাশের যে উইং, সেখানে এই জায়গাটাও বেশ সুন্দর খোলা মেলা, এবং বাসাটা দেখা যাচ্ছে, বাসার পেছনের অংশে যাওয়া যায়। এবং সেই দপ্তরি বললো যে স্যার ওই যে কুয়া দেখছেন, ওই কুয়া, ওখান থেকে কিন্তু পানি নিতে হবে। দেখলো যে একটা কুয়া আছে বেশ বড়, পাশে বাধাই করা, প্রায় কোমর সমান উচ্চতার বাধাই, আর তার দুই পাশে এরকম বাঁশের খুঁটি দিয়ে সেখানে এরকম বালতি লাগানো আছে, দড়ি পেঁচানো, এবং বালতি সেখানে রাখা একটা। এবং সেই দপ্তরি বলতেছে যে স্যার এই দড়ি কিন্তু অনেক পুরানো, পানি উঠাইতে গেলে সাবধান, দড়ি আসলে আমাদের কিনে আনা উচিত ছিল। তো তিনি বললেন নাসির সাহেব যে আচ্ছা দেখি, পরে কোনো এক সময় গেলে দড়ির ব্যবস্থা করবো, অসুবিধা নেই, এখন দেখি পানি উঠানো যায় নাকি। তাই বলে তিনি হেঁটে চলে গেলেন কুয়ার কাছে। আর দপ্তরি তার মতো টুকিটাকি দেখতেছে এদিক ওদিক আশেপাশে, এবং নাসির সাহেব আস্তে আস্তে হাঁটতে 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 কুয়ার কাছে আসলেন। আসলে কোমর পর্যন্ত বাধাই করা, একবারে পাথুরে বাধাই। তিনি তাকালেন ভিতরে, ভেতর থেকে একটা কেমন সোদা গন্ধ উঠতেছে, পানির গন্ধ বোঝা যাচ্ছে, যে ভেজা একটা গন্ধ সেখান থেকে, এবং পানির কুলকুল কুলকুল শব্দ। তো তিনি ভালো কিছুক্ষণ তাকালেন। এই অন্ধকারটা শুয়ে আসলে নিচে দেখা যাচ্ছে সবুজ রঙের পানির মতো আর কি, নিচে এরকম সবুজ পানি মনে হচ্ছে। তো তিনি বালতিটা নিয়ে বালতিটাকে ছেড়ে দিলেন, এবং দেখলেন যে দড়ি আসলেই ছেড়ে বালতিটা শাঁ করে যে ঝপ করে পানির তলে পড়লো, এবং সাউন্ড হলো। তো তিনি দড়ি টেনে 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 বালতিটা উঠালেন, দেখলেন যে পানি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানি। তিনি বুঝলেন এই পানি দিয়ে তার মানে হাত মুখ ধোয়া, গোসল করা এগুলো হয়ে যাবে, আর বাকিটা দেখা যাক কি করা যায়। তিনি ওখান থেকে পানি রেখে তিনি আসলেন, এসে সেই দপ্তরিকে বললেন খাওয়ার পানির কী ব্যবস্থা। তো বলে খাওয়ার পানি আপনারা মেনে দিয়ে যাচ্ছে স্যার, ওইখানে ইসের লোক আছে, তোর ওখান থেকে আপনার কলসি ভরে পানি দিয়ে যাবে। বলে ঠিক আছে। তো যাই হোক, সব কিছু তো তিনি বুঝে নিয়ে দপ্তরিকে তিনি একটা বকশিস দিলেন, দপ্তরি বিদায় নিল।
তিনি বাসার মধ্যে আছেন আর কি। তখন একেবারেই পড়ন্ত বিকেল, বাসার একেবারে অন্ধকার ঘনে আসছে। বাসার সামনের দিকের বারান্দা দিয়ে দেখা যায়, বারান্দা আছে যেহেতু জমিদার বাড়িরই লাগোয়া বাড়ি, সুন্দর বারান্দা আছে, এরকম রেলিং দেওয়া। বারান্দার উপর দাঁড়ায় তিনি দেখতেছেন যে একেবারে সূর্য নেমে যাচ্ছে গাছপালার আড়ালে, এবং লালচে একটা আভা, সারা উঠান লালচে হয়ে গেছে, কিন্তু কোনো মানুষজন নাই। মানে এটাই একটা অ্যাবনর্মাল জিনিস যে বাসার সুন্দর একটা বাসা তিনি দেখতেছেন, তিনি যে রুমটায় থাকতেছেন সেই রুমটাই বেশ বড়, এখনকার রুমের 3 গুণ, মানে 3টা রুমের সমান হবে রুমটা, এত বড়। এবং আশেপাশে এই যে রুম চাইলে তাকে হয়তো খুলেও দিবে আরো 2-1টা, কিন্তু মানুষজন নাই, এটারই একটা বড় অভাব। তিনি অবশ্য নির্জনতা পছন্দ করতেন নাসির সাহেব, তার কাছে ভালো লাগতো নির্জন থাকতে, কিন্তু একটা বাড়ির একটা সৌন্দর্য আছে না, একটা প্রাণের চিহ্ন থাকতে হবে। অনেক বা গ্রামের বাড়িতে মুরগি থাকে, এই থাকে, কিচ্ছু নাই, পুরা খা খা করতেছে। এবং সন্ধ্যা ঘনে আসতেছে, আলো পড়ে যাচ্ছে, তিনি দেখতেছেন বাড়ির এক কোনায় এক সময় মনে হয় এটা একটা হয়তো মন্দিরের মতো ছিল আর কি এখানে, কিন্তু এখন কিছুই নাই। ওই জায়গাটা জাস্ট একটা চালার মতো করা, কিন্তু নিচে কিছুই নাই, পিলার করা আছে বা 4টা। তো তিনি বুঝলেন যে এগুলা সরাই ফেলছে জমিদাররা, যখন চলে গেছে তখন নিয়ে গেছে এখান থেকে, তো পুরা ফাঁকা। তো যাই হোক, তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন এবং সন্ধ্যার পরে তিনি তার মতো ওখানে বিদ্যুৎ নাই, কিন্তু সে বাড়িতে বিদ্যুৎ নাই। তো তিনি সেখানে তার সেই হারিকেন জ্বালাই দিয়ে আলো তৈরি করলেন, এবং তারপর কিছুক্ষণ পর চিন্তা করলেন রান্না করতে হবে। তো তিনি রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। তো গ্রামে কিন্তু সন্ধ্যার পর মোটামুটি রাত হয়ে যাওয়া শুরু করে, আর এরকম বেশ মানে আইসোলেটেড জায়গায় যেখানে কেউ নাই আশেপাশে, সেই জায়গাতে আরও একদম নিঃশব্দ। তো তিনি একেবারে রাতের নিস্তব্ধতা টের পাচ্ছেন, রান্না করতেছেন, টুকিটাকি কাটতেছেন। তার এই অভ্যাস কিছুটা আছে, তিনি নিজে রান্না করতে পছন্দ করতেন। তো তরকারি কাটতেছেন, বেগুন ভাজি করবেন, খিচুড়ি রান্না করবেন, এটাই তিনি চিন্তা করছেন শর্টকাট। এটা যখন করতেছেন তিনি টের পাচ্ছেন নিস্তব্ধতা, চারিপাশে ঝিঝি পোকা ঝি করে ডাকতেছে। তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছিল, মানে যে এই যে দরজাটা যে খোলা রাখছেন তিনি, ঘরের বাতাস ঢুকতেছে, আর যেহেতু রান্না করবেন এই কারণে তার কাছে কিন্তু একটু ভয়ই লাগতেছে, কেমন জানি লাগতেছে। যাই হোক, তিনি রান্না করলেন সেই কেরোসিনের চুলায় বসায়, সেখানে বেগুন ভাজিও করলেন, তারপর খিচুড়িও রান্না করলেন। মনে হলো খুব মজা হয়েছে। তিনি সব কিছু সুন্দর করে বেড়ে রাখলেন, ওইখানে জিনিসপত্র বেড়ে রেখে তার মতো তিনি এই 2-1টা তার সাথে যে জিনিসপত্র নোংরা হয়েছে এগুলো নিয়ে তিনি চিন্তা করলেন আমি যাই ওই কুয়ার পাড়ে যেগুলো ধুয়ে ফেলি আর নিজে একটু গোসল করে নিই। খুব শরীরটা কেমন আঠা আঠা লাগতেছে, কারণ মানে সারাদিন এই দৌড়াদৌড়ি করছেন আর একটু ব্যবসা সময় আর কি। তখন তিনি এগুলো নিয়ে হারিকেনটা নিয়ে আস্তে আস্তে বের হলেন, বের হয়ে আসলেন সে কুয়ার পাড়ে, মানে বাসার পেছন দিকে। একেবারে অন্ধকারের মধ্যে চাঁদ উঠছে, চাঁদের আলো আছে, এতটুকু আলো আছে, বাট এমনি অন্ধকার, কিন্তু যে দিকটা অন্ধকার সেই জায়গায় একেবারে ঘুরঘুরটি অন্ধকার। হারিকেনের আলো নিয়ে বাসার পেছন দিয়ে বেরোছেন, বের হয়ে কুয়ার পাড়ে দেখতেছেন যে চাঁদের আলো আছে, বেশ ভালোভাবেই চাঁদের আলো পড়ছে এই জায়গাটায়। আর চাঁদের আলো এসে পড়ছে প্রথমে গাছপালার উপরে, ওই দূরে গাছপালা আছে, সেই গাছপালার উপর দিয়ে এসে পড়ছে। তো তিনি খেয়াল করে দেখতেছেন বাসার পেছন দিক দিয়ে বের হয়ে যাওয়ার একটা রাস্তা, এই রাস্তা চলে গেছে সেই গাছপালার দিকে, মানে কোথায় গেছে তিনি জানেন না। তার বেশ ভাবুক লাগলো নিজেকে। যাই হোক, সাথে করে নিজের তোয়ালে নিয়ে আসছেন, এসে তিনি কুয়ার পাড়ে দাঁড়ায় তার পানি উঠালেন পাশে বালতি ফেলে, তারপর সেগুলো তার প্লেট আরও টুকিটাকি যা ধর ছিল ধুয়ে এক সাইডে রাখলেন। তারপরে তিনি সেই বালতি ফেলে পানি তুলে তুলে গোসল করলেন। বালতি বেশ বড় না, ছোট এরকম। তিনি একবার নিজের মতো পানি ঢালেন গায়ে, সাবান মেখে আবার পানি ঢেলে আবার এভাবে গোসল করলেন আর কি। তো যখন গোসল করছেন, গোসল করার পর নিজের কাছে মনে হয়েছে যে বাস ফ্রেশ হয়েছেন আর কি। তিনি পাশ থেকে তার তোয়ালে নিয়ে গায়ের মধ্যে পেঁচায় তিনি আস্তে করে হেঁটে যাচ্ছেন আর কি, তার সাথে ওই থালাবাটিগুলো তুলে। পেছন থেকে মনে হলো তাকে কে ডাক দিল, এবং ডাকটা একটা একোর মতো, নারী কণ্ঠের ডাক, মনে হলো চারিদিক একো হয়ে উঠছে। তো তার কাঁপুনি উঠে গেল ফার্স্টে ডাকটা শুনে, হ্যাঁ। এবং তার নাম ধরে কিন্তু ডাকে নাই, বলছে এই যে বলছে, এটাতে তার সারা শরীর মনে কাঁপুনি উঠে গেল, কেন ডাকটা মনে হচ্ছে যে কোত্থেকে যেন একো হয়ে আসছে। তিনি থরথর করে কেঁপে তখন তিনি বুঝতে পারলেন ডাকটা আসছে আসলে কুয়ার ভেতর থেকে, মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ ডাকতেছে। তারপর তিনি মনে হলেন যে ফিসফিসানি বা কথাবার্তা, নারী যদি কথা বলে নিজের সাথে, কোনো মেয়ে যদি নিজেই কথা বলে, সেরকম শব্দ সে কুয়ার ভেতর থেকে হচ্ছে। তারপর আবার ডাক শুনেন এই যে, তিনি বেশ ভয় পাইছেন। নাসির সাহেব আসলে ভয় পাইছেন। তিনি ভূত প্রেত নিয়ে চিন্তা করছেন, বা এগুলো তো শুনছেনই, গ্রামের মানুষের কাছে অনেক ঘটনা শুনছেন, নিজের পরিচিত মানুষদের মাঝে অনেক ভূতের ঘটনা শুনছেন। তো তার কাছে জিনিসটা ভৌতিকই মনে হয়েছে যে কুয়ার ভেতর থেকে মেয়ের কণ্ঠ। চিন্তা করলাম আমার মাথা ঠিক আছে কিনা। পরে চিন্তা করলেন যে না, আমি একদিন স্পষ্টভাবে শুনছি। তিনি একবার চিন্তা করছেন কুয়ার কাছে যাবেন, আরেকবার চিন্তা করছেন যাবেন না। এই চিন্তা করতে করতে তো কুয়ার পাড়ে চলে আসলেন। এসে তিনি হাতের হারিকেনটা উঁচা করে কুয়ার মধ্যে ধরলেন, মানে কুয়ার দিকে নামাই দিলেন হাতের হারিকেন। তার হাতের হারিকেনের আলো কুয়ার দেয়ালে পড়ে নিচের দিকটা খানিকটা আলোকিত হয়েছে।
খানিকটা, মানে নিচে তো যাই না, একদম হারিকেনের আলো না, দেয়ালে প্রতিফলন ঘটে হালকা আলোকিত হয়েছে। এই সময় মনে হলো যে স্পষ্ট বিরক্তির শব্দ, মানে এই কুয়ার ভেতর থেকে যদি কোনো মেয়ে বিরক্তিসূচক মানে এরকম করে সেরকম একটা শব্দ তিনি পেলেন। তিনি আস্তে করে তাড়াতাড়ি হারিকেনটা তুলে নিলেন। তুলে নিয়ে কয়েক সেকেন্ড দাঁড়ায় চিন্তা করলেন যে না, এগুলা আমার কোনো ভ্রম বা কোনো সমস্যা, এগুলা এখানে থাকা যাবে না। তিনি তাড়াতাড়ি ওই হারিকেন নিয়ে জিনিসপত্র নিয়ে বাসার দিকে হাঁটা দিলেন। এসে ঘরের মধ্যে ঢুকলেন, তার থালাবাটি রাখলেন, হারিকেনটা রাখলেন এবং নিজে শরীর তো মুছতেছিলেন, আস্তে আস্তে শরীর মুছতেছিলেন। এসে তিনি ভালো মতো মুছে তার শরীরে তিনি তার মতো একটা শার্ট পরে তিনি বিছানাটার মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে চিন্তা করলেন যে কিছুক্ষণ শুয়ে থাকি, রেস্ট নেই, তারপর খাওয়া দাওয়া করে ঘুমা যাব। তো শুয়ে শুয়ে ভাবতেছেন যে কি হলো, মানে তার মধ্যে কোনো রকমের মানে হ্যালুসিনেশন হচ্ছে নাকি, এটাও তিনি চিন্তা করতেছেন যে আমি কোনো হ্যালুসিনেশনের মধ্যে পড়ছি নাকি। তো যাই হোক, এগুলো চিন্তা করতে ভাবলেন যে না, আর এখানে রাতটা এখন এভাবে নষ্ট করা ঠিক না, আমি খেয়ে দিয়ে ঘুমাই। তো উঠে তিনি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে তিনি হাত ধুলেন। ওখানে তার হাত ধোয়ার জন্য তিনি একটা মালসা কিনছিলেন, সেই মালসার মধ্যে হাত ধুয়ে তিনি আস্তে করে সব কিছু তার বিছানার নিচে রেখে তিনি শুয়ে পড়লেন। তো ঘুমের চিন্তা করতেছেন, পেট ভরা সুস্বাদু খাবার হয়েছে, অনেকক্ষণ ঘুম এসে গেছে। তার হারিকেনটা কিন্তু তিনি নিভাই দিছেন, কারণ মাথার কাছে যে জানালা দিয়ে কিন্তু বেশ খানিকটা চাঁদের আলো আসতেছে, ঘরের মধ্যে বেশ আলো, চাঁদের আলো পড়ছে টুকিটাকি, এবং জানালা তিনি খোলা রাখছেন, সুতরাং বাতাসও আসতেছে। তো তার মধ্যে মনে হয়েছে যে হারিকেনের কোনো প্রয়োজন নেই, এতটুকু আলোতে দেখা যাচ্ছে বিছানা, সামনের যে কাপড় রাখছেন সেই আলনা, সেগুলো সব দেখা যাচ্ছে তার। তো তিনি ঘুমায় গেছেন, মানে শুয়ে থাকতে থাকতে এক সময় ঘুমায় গেছেন। হঠাৎ করে তার কাছে ঘুম ভাঙছে, এবং ঘুমটা ভাঙলো মনে হলো কেউ ধাক্কা দিয়ে তাকে ঘুম ভাঙাইছে, গায়ে টাচ করে, যদি গায়ে এরকম করে ধাক্কা দেয় কেউ এরকম। তো তিনি তাকাইলেন, তাকাইতে কি রে, মানে কয়েক সেকেন্ড টাইম লাগলো একটু বুঝতে তিনি কোথায় আছেন। ডিপ ঘুম হয়েছিল। কয়েক সেকেন্ড পর তিনি চিন্তা করছেন আমাকে ধাক্কা দিল কে, ঘরের মধ্যে তো কেউ নাই। তিনি তাকাইতেছেন ভালো মতন, চাঁদের আলো কিন্তু তখনও আছে, কিন্তু একটু আবছা হয়ে গেছে, কারণ চাঁদের উপরে মেঘ চলে আসছে, এর জন্য চাঁদের আলোটা একটু আবছা ধোঁয়া আলো আর কি। এর মধ্যে তিনি দেখতেছেন, দেখা যাচ্ছে চাঁদের আলোতে সামনে তার ফ্লোরের মধ্যে আলো পড়ছে, ওখানে আলনার মধ্যে একটু আলো পড়ছে, সামনের দরজার কাছে খানিকটা আলো পড়ছে, কিন্তু মানে রুমে তো কেউ নাই। তাকে তিনি জানেন রুমে কেউ নেই, আমাকে কে উঠাবে, এটা চিন্তা করতেছেন। এই সময় হঠাৎ করে তার শরীরটা জমে গেল। তার কাছে মনে হলো যে তার রুমের ঠিক যেখানে আলোটা শেষ হয়েছে, যেখানে আলো অন্ধকার, সেই জায়গায় মনে হয় কেউ একজন আছে, কেউ একজন দাঁড়ায় আছে, মানে একটা অবয়বের মতো তার কাছে লাগতেছে। তো তার সারা শরীর হিম হয়ে গেছে। তিনি চিন্তাছে কে, এবং তিনি অনুভব করলেন যে সেই অবয়বটা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার পায়ের কাছে আসতেছে। যত কাছে আসতেছে তার শরীর তত অসাড় হয়ে যাচ্ছে, এবং এক সময় তিনি একদম ফিল করলেন যে তার পায়ের কাছে এসে দাঁড়াইছে একদম। সাথে সাথে তার নিজের সেন্সটা যেন কেমন বিলুপ্ত হয়ে গেল। তো নাসির সাহেব আসলে তখন আর তার কোনো হুঁশ নাই, তার মনে হলো যে তিনি ঘুমাইয়ে গেছেন, বাতাসে ভাসতেছেন এরকম, আর কিছু স্বপ্ন হয়তো উদ্ভট দেখছেন যেগুলো তার কোনো মিনিং তিনি খুঁজে পান নাই। তার ঘুম ভাঙছে পরদিন সকালবেলা, তখন রোদ উঠে গেছে। তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে তার মতো ফ্রেশ হতে গেলেন। রেস্টরুম থেকে এসে তিনি তাড়াতাড়ি চলে গেলেন সে কুয়ার কাছে। সেখান থেকে তিনি পানি তুললেন। পানি তোলার সময় তার কাছে মনে হচ্ছিল যে রাতের বেলা কি ঘটছে। তো তিনি এবার বালতি ফেলছেন, তার কাছে কোনো কিছু অ্যাবনর্মাল মনে হলো না, একদম ঝপাস করে বালতি পড়লো, পানি তুললেন তিনি। একটা নর্মাল পানি যেরকম উঠে গতদিন যেরকম পানি উঠছিল, টলটলা পানি, এখান থেকে সবুজ মনে হলো, উপর ওঠার পর টলটলা পানি, এরকমই, মানে এটার কোনো ব্যতিক্রম নেই। তো তিনি ওই পানি দিয়ে তাড়াতাড়ি গোসল করে ফেললেন। গোসল করে তিনি তার ঘরে গেলেন। ঘরে যেয়ে তিনি নিজের মতো রেডি হয়ে বের হলেন। বের হয়ে যখন তিনি যাচ্ছেন, তখনও তিনি কুয়ার দিকে তাকায় আছেন, তার চোখটা কুয়ার দিকে। তিনি দেখতেছেন নর্মাল কুয়ার কোনো মানে নর্মাল কুয়া। রাতের বেলা তাহলে কি দেখছেন? তিনি একবার চিন্তা করলেন আমি কি কথা বলবো কারোর সাথে গিয়ে। পরে চিন্তা করলেন আরে ধুর, এগুলা বলার মতো কিছু নাই, এমনি একলা থাকছি, ভয় পাইছি। গেলেন তিনি স্কুলে, এবং তার মতো যে সেই হেডমাস্টারের সাথে দেখা করলেন। হেডমাস্টার বললেন যে ঠিক আছে, আপনি যান ক্লাসে, যে পরিচয় দেন, নিজের সাথেই হন। এবার তিনি একটু ইউজড হলেন, ক্লাসে ওরিয়েন্টেশন করাইলেন। করায় তিনি আবার ব্যাক করে আসতেছেন বিকালবেলা তার বাসায়। তখন দপ্তরিকে একবার সাথে নিয়ে আসতে চাইছিলেন, কিন্তু চিন্তা করলেন আইনা লাভ কি, ও তো আবার চলেই যাবে একটু পরে। তো তিনি তার মতোই ওই টুকিটাকি নিয়ে আসছেন, ডিম কিনে, এগুলো বাসায় আজকে রান্না করবেন এই সেই। তো এগুলো নিয়ে তিনি যখন আসতেছেন, তার বাসাতে ঢুকতেছেন, মানে তিনি যখন ঢুকে যাবেন কম্পাউন্ডে আর কি, ওই যে জমিদার বাড়ির মূল যে জায়গাটা থেকে হেঁটে হেঁটে ঢুকবেন নিজের এই পাশের বাসাটার এখানে, তখন তার কাছে মানে তার চোখে একটা কোণা পড়ছে কুয়ার দিক দিয়ে। তার কাছে কেন জানি মনে হলো যে কুয়ার পাশে কেউ একজন ছিল বসা। তো তিনি চলে গেছিলেন, কিন্তু 2 পা হেঁটে চলে গেছিলেন। তিনি ফট করে আবার তাকাইলেন পিছন ফিরে, দেখলেন কেউ নাই, খা খা করতেছে। তিনি তারপর হেঁটে কুয়ার কাছে চলে আসলেন, এসে তাকাইলেন এদিক ওদিক, কেউ নাই, নোবডি, মানে একদম পুরা ফাঁকা।
তিনি ঘুরে চলে আসতেছেন তার বাসার দিকে। যখন চলে আসতেছেন তখন মনে হলো তার পিছনে কোনো নারী কণ্ঠের খিলখিল হাসি স্পষ্ট শুনছেন। তিনি স্পষ্ট শুনছেন যে একটা মেয়ে মানুষ হাসতেছে। পিছন ফিরে তাকাইলেন, সাথে সাথে দেখলেন কেউ নাই পিছনে জায়গাটা পুরো ফাঁকা। তো তাড়াতাড়ি তিনি উপর হেঁটে চলে আসছেন, বা মনে হইতেছেন যে এগুলা কি আমার কি ভ্রম হইতেছে, কালকেও এরকম আমি দেখলাম, আজকেও এরকম দেখলাম, ঘটনা কি, ব্যাপারটা কি ঘটতেছে, আজব ব্যাপার স্যাপার। তো ঘরে ঢুকেই তিনি মোটামুটি তার চিন্তা করলেন যে আজকে আর এগুলো করবো না, এখন আমি ডিম ভেজে রেখে দিই, আজকে একটু আর্লি খেয়ে নিব, রাতের বেলা রান্না বাড়া করার দরকার নেই। তিনি তার মতো টুকিটাকি ডিম ভেজে ফেললেন, তার মতো ভাতই করলেন। আর অফিসে তো ওই যে স্কুলে যে গেছিলেন ওখানে দুপুরে খাওয়া দাওয়া করছেনই, এখানে রাতের জন্য মোটামুটি এগুলো করে তিনি ওই সময় মানে সন্ধ্যা হচ্ছে তিনি তার মতো খেয়ে নিলেন। আচ্ছা, নাসির সাহেব কিন্তু খুব একটা প্র্যাকটিসিং ছিলেন না, মুসলিম ছিলেন না যে তিনি মানে সময় মতো নামাজ পড়তেন বা এরকম করতেন, এটা এতটা ছিলেন না নাসির সাহেব। যদি এখন যথেষ্ট অনেক বেশি প্র্যাকটিসিং একজন মানুষ, তিনি ওই সময় ছিলেন না আর কি। তো তিনি তার সাথে সাথে ওখানে তার মতো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তিনি বাইরে বারান্দা আসলেন। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো চিন্তা করতেছেন যে আজকে তাড়াতাড়ি ঘুমায়ও যাব। বারান্দায় কিছুক্ষণ বসে তিনি উঠে চলে গেলেন ঘরে গিয়ে তিনি শুয়ে পড়লেন। তো ঘুমায় গেছিলেন, তার ঘুম চলে আসছে এরকম অবস্থা। এই সময় হঠাৎ করে তিনি নারী কণ্ঠের গুনগুন গান শুনতেছেন, মনে হচ্ছে কেউ একজন গান গাইতেছে, বেশ গুনগুন করে গান গাচ্ছে সুরেলা কণ্ঠে। তো অনেকক্ষণ ধরে শুনতেছেন নাসির সাহেব। তিনি চিন্তা করছেন নারী কণ্ঠের গান কে গায়। তো তখন তার মধ্যে একটু চিন্তা আসলো যে এইখানে কি আসলে ভৌতিক ব্যাপার আছে নাকি। তিনি হেঁটে গিয়ে জানালার কাছে দাঁড়ালেন। জানালার কাছে দাঁড়ায় দেখতেছেন কুয়ার পাড়ে একটা মহিলা বসা, মানে মেয়ে বসা আর কি, শাড়ি পরা, তার চুলগুলা ছেড়ে দিছে, চুলগুলা পাশে মানে ওই কুয়ার পাশ দিয়ে ঝুলে আছে কুয়ার বাইরে, এবং সে এমনভাবে বসছে তার মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছে পা দুটো কুয়ার ভিতরে ঝুলায় রাখছে, এবং সেই মনে হয় গান গাচ্ছে। তো নাসির সাহেব দেখে চিন্তা করলেন যে ঘটনাটা কি, এটা কে, মানে ভূত প্রেত হলে তো এইভাবে দেখা যাবে না নিশ্চয়ই। এগুলো চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন তিনি সামনে গিয়ে দেখবেন, পাশ থেকে জিজ্ঞেস করবেন কে। তার মনে একবার ধারণা হলো যে আশেপাশে হয়তো মানুষ থাকে কোনো ঘরে, যেটা তাকে বলা হয় নাই। নাসির সাহেব আস্তে করে ঘর থেকে বেরোলেন। একেবারে ঘুরঘুরটি অন্ধকার বাসার বাইরে। তার হাতে হারিকেনটা আছে, নাসির সাহেবের হাতে হারিকেনটা আছে, হারিকেনটা জ্বালায় নিছেন তিনি। নিয়ে তিনি হেঁটে হেঁটে নামতেছেন সিঁড়িতে নামতেছেন। কেমন জানি তার শরীরটা ভার হয়ে আসতেছে, অনেক ভার হয়ে আসতেছে শরীরটা। মনে হচ্ছে যে মানে অহেতুক ভার, মানে যেটা মানে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে এটা ফিল করে না। ওর শরীরের ওজনটা হঠাৎ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। তারপরও তিনি নামতেছেন সিঁড়িতে, নামতে চলে আসছেন বাসার পাশে অন্ধকার জায়গাটা যেখানে তিনি যাবেন। এবং তিনি তখনও সেই গুনগুন গান শুনতেছেন। গুনগুন গান গাচ্ছে কে, নারী কণ্ঠের। তো তিনি চিন্তা করলেন যে আমি হারিকেন নিয়ে বের হই, হারিকেনটা তো মোটামুটি আলো করবে, আর যদি এটা সেরকম মানে কোনো আশেপাশের মানুষ হয় তাহলে হয়তো কথা বলবে আমার সাথে, হারিকেন হলে সরবে না, আর খারাপ কিছু হলে হয়তো অদৃশ্য হয়ে যাবে বা কিছু একটা, এরকম চিন্তা করতেছে। যেটা যদি অলৌকিক কিছু হয় তাহলে তো থাকবে না, আলো তো সহ্য করবে না। এরকম চিন্তা করতে করতে সে কিন্তু হারিকেন নিয়ে বের হয়ে আসছে ওই জায়গায়, খোলা জায়গায়। হারিকেন নিয়েও সে দেখতেছে, সে এখনো দেখতেছে মেয়েটার মাথা থেকে কোমর পর্যন্ত, মেয়েটার পাটা নিচে ঝুলানো, তার দিকে পেছন ফিরে বসা আর কি, শাড়ি পরা, এবং লাইট কালারের শাড়ি, মানে সাদা হবে বা অন্য কোনো কালারে বোঝা যাচ্ছে না। আকাশে হালকা চাঁদ আছে, চাঁদের আলো এবং ফিনফিনে বাতাস, সেই বাতাস গায়ে লাগতেছে। তো নাসির সাহেব আস্তে আস্তে সামনে চলে আসছেন। যখন কাছাকাছি আসছেন, মোটামুটি 10 ফিটের মতো দূরত্ব তার সাথে মেয়েটার, তখন তিনি একেবারে অনেকটা গন্ধরাজ ফুলের মতো একটা ঘ্রাণ পেলেন। মানে একেবারে মনে হচ্ছে গন্ধরাজ ফুল কোথাও ফুটছে, মানে খুব সুন্দর সুঘ্রাণ, একদম মানে নাকে এসে লাগতেছে। তো নাসির সাহেব মানে খুব অবাক হয়ে গেলেন, এবং তিনি থতমত খেয়ে আরও কয়েক পা সামনে গেলেন। তখনই মেয়েটা তার দিকে ফিরল। তো তিনি এই হারিকেনের আলোয় দেখতেছেন চেহারাটা, মেয়েটার একটা খুব সুন্দর একটা মুখশ্রী তাকায় আছে তার দিকে, এবং শ্যামলা গায়ের রং। তার দিকে তাকে একটা হাসি দিল, হাসি দিয়ে বলল যে এত ভয় পান, কালকে ডাকলাম শুনলেন না কেন? তো থতমত খেয়ে গেল নাসির সাহেব, বলল যে মানে আপনি কে, এরকম বলতেছে। এই সময় নাসির সাহেব দেখলো যে হাসতে হাসতে হি করে হাসি দিয়ে মেয়েটা কুয়ার মধ্যে নেমে গেল। মনে হলো যে জাস্ট লাইক ক্রল করে যেভাবে নামে অনেকটা সেরকম, মানে হাত দিয়ে এরকম ক্রল করে নেমে যাওয়ার মতো নেমে গেল কুয়ার ভিতরে। তো এইটা দেখে নাসির সাহেব আসলে অনেক ভয় পাইছে। তার একবার মনে ছিল যে সেটা চলে যান ওই দিক থেকে। পরবর্তীতে তার মাথার মধ্যে খুব স্ট্রংলি একটা আসছে যে না, আমি এটা দেখে ছাড়বো, ঘটনাটা কি, আসলে কি এইটা অন্য কিছু না, আমার কল্পনা না, আমি ভয় পাইতেছি। তিনি হেঁটে হেঁটে নাসির সাহেব চলে যায় সেই একেবারে কুয়ার পাশে। তখন পর্যন্ত কিন্তু একেবারে মানে অনেক স্ট্রং সেই গন্ধরাজের ঘ্রাণ সেখানে কঠিনভাবে আছে। তো তিনি যখন একদম কুয়ার কাছে চলে আসেন, তার হাতে হারিকেন, তিনি কিন্তু ভিতরে রাখেন নাই কুয়াটা, মানে হারিকেনটা ঢোকান নেই। ওখান থেকে তাকে বলতেছে আসেন, এই যে দেখেন এখানে আসি, আসেন।
তো সে একদম কাছে চলে গেছে, কাছে চলে যায় ভেতর থেকে মানে সেই শব্দ শুনতেছে, মনে হচ্ছে একো হয়ে প্রতিধ্বনি হয়ে শব্দটা আসতেছে। নাসির সাহেব আসলে একটা ঘোরের মধ্যে তখন চলে গেছে এবং তিনি সেই ঘোর লাগা অবস্থাতেই মানে কুয়ার দিকে একদম ঝুঁকে গেছেন এবং তার এক হাতে তিনি সে হারিকেনটা বাগায় ধরছেন, আরেক হাতে ওই বালতিটা ধরছিলেন। তিনি বালতিটা ধরে হারিকেনটা বাগায় ধরছেন, বালতিটা ধরছেন নিজের ব্যালেন্সের জন্য, যেহেতু একটু পূজা হয়েছে নিচের দিকে তাকানোর জন্য, এবং হারিকেনটা কুয়ার মধ্যে নামাই দিয়েছেন। তো হারিকেনটা যখন তিনি নামাচ্ছেন তিনি হাসি শুনতেছেন, মানে খিলখিল করে, মানে তার সাথে মজা করে কেউ হাসতেছে এরকম অবস্থা। তারপর তিনি হঠাৎ করে ফিল করলেন যে তার পেছন থেকে কেউ তার শরীর ধরে তাকে ঠেলা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। অ্যান্ড ইট ওয়াজ ম্যাটার অফ ফিউ সেকেন্ড, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি আবিষ্কার করলেন তিনি ছিটে পড়ে যাচ্ছেন নিচে, মানে 1-2 সেকেন্ডের ব্যাপার হবে। তিনি ছিটে পড়ে যাচ্ছেন, তার সাথে ঘর করে তার সেই বালতিটা নামতেছে, তার সাথে তার হাত থেকে হারিকেনটা ছুটে কুয়ার নিচে চলে গেছে এবং তিনি শব্দ পেলেন। হারিকেনটা নিচে যখন যাচ্ছে আলোকিত অংশটা তিনি দেখতেছেন, লাস্ট তার চোখে পড়লো যেটা হারিকেনটা একটা বাড়ি খেয়েছে পাশে, চিমনি ভেঙে গেছে এবং তার আগে একটা আলোকিত হয়েছে, মানে আলোটা ছড়ায় গেছে, হ্যাঁ মনে হয় কেরোসিন বেরিয়েছিল একটু, ছড়ায় যে তিনি দেখতেছেন, মানে এটা ম্যাটার অফ আ সেকেন্ড, আই থিঙ্ক ম্যাটার অফ এ গ্ল্যান্স, তিনি দেখছেন পানির নিচে মানে একটা মেয়ের মুখ, এরকম নারীর মুখ যেটাকে তিনি দেখছেন উপরে বসে, সেই মেয়েটার মুখ, চুলগুলা ছড়ায় আছে, পুরা পানিতে ছড়ায় আছে চুলগুলা, অক্টোপাসের সুর যেরকম থাকে সেইভাবে ছড়ায় আছে এবং মেয়েটার মুখটা পানির ঠিক নিচে, হাসি হাসি মুখ, মনে হয় তার দিকে তাকায় আছে। ইটস লাইক ম্যাটার অফ সেকেন্ড এবং ঠাস করে সাউন্ড হয়েছে যে হারিকেনটা পড়লো এবং হারিকেনটা পানির মধ্যে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে নিভে গেল, মানে টুচ করে নিভে গেল এবং কেমন ছ্যাস করে শব্দ হয়েছে একটা, আর তিনি পড়লেন সেই বালতির দড়ি সহ হাতে নিয়ে ধস করে পানির মধ্যে, বালতিটাও তার সাথে পড়ছে এবং তিনি সাথে সাথে উপলব্ধি করলেন তাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো নাসির সাহেব তখন যতই তিনি মানে নন প্র্যাকটিসিং হন, তিনি মনে মনে দোয়া পড়া শুরু করলেন এবং তিনি দড়িটাকে আপ্রাণভাবে টানা শুরু করলেন, হাতে মানে দড়ি বেয়ে ওঠার মতো আর কি, গায়ের যত জোর, এবং দড়ি তিনি টানতেছেন, দড়ি নিচের দিকে আরও নামতেছে, মানে দড়ি টান পড়ে না, মানে তিনি নিচে চলে গেছেন অনেক ফিট এবং আল্লাহর নাম নিয়ে তিনি একসময় দড়িটাকে শক্ত পেলেন এবং তিনি মনে মনে দম আটকায় টানতেছেন দড়ি এবং দোয়া পড়তেছেন। একসময় দড়ির টানে তিনি দড়ি টেনে তার মাথাটা উঠাইতে পারলেন পানির উপর, হস করে নিঃশ্বাস নিলেন, তিনি অনেক জোরে নিঃশ্বাস নিলেন এবং তিনি দোয়া পড়লেন বলে তিনি আবার পানির উপরে ওঠার চেষ্টা করলেন দড়ি ধরে, কয়েকবার চেষ্টা করলেন, লাভ হলো না। তখন তিনি ভয় পেলেন, যদিও তিনি ভয়ে সবকিছু জ্ঞান হারায় ফেলতেছিলেন, তারপরও তিনি চিন্তা করলেন, যেহেতু তিনি টিচার, তিনি তার মাথায় এতটুকু সেন্স আছে, তিনি চিন্তা করলেন যে আমি যদি এই দড়ির উপর বেশি প্রেশার দিই, যখন যে ঝুলে আসি পানিতে হালকা ভেসে আসি বা দড়িটাকে অবলম্বন করে আসি, দড়িটা ছিঁড়ে যেতে পারে, তখন হয়তো আমি ডুবে যেতে পারি, অ্যান্ড সামথিং ব্যাড ইন হিয়ার। তিনি দোয়া পড়া শুরু করলেন এবং তিনি দড়িটাকে ধরে হাতে টান টান করে রাখলেন যাতে ডুবে না যান, হাতের মধ্যে জোরে প্যাঁচায়, মানে 4-5টা প্যাঁচ দিয়ে তিনি বেঁধে রাখার মতো করলেন দড়িটাকে এবং তিনি ওখানে ঝুলে থাকলেন, পা দিয়ে বারবার তিনি প্যাডেল করতেছেন যাতে তিনি ভেসে থাকেন, আবার অনেক সময় নিজেই ভেসে থাকার চেষ্টা করছেন আর দোয়া পড়তেছেন, মাথাটাকে উপরে রাখতেছেন। তিনি এইরকম প্রসেস করতে করতে একসময় তিনি সময় জ্ঞান হারায় ফেললেন, তার কাছে মনে হলো সময় অনন্তক্ষণ এবং তার কাছে হঠাৎ মনে হলো, মানে যখন নাকি আরো গভীর হয়েছে, একসময় তিনি দেখলেন কুয়ার তল থেকে তিনি চাঁদ দেখতে পাচ্ছেন, যেহেতু কুয়ার কোনো ছাদ নাই, একেবারে মাথার উপরে চাঁদ, তার চাঁদটা মনে হচ্ছে মাথার উপরে একদম সরাসরি আলো এসে কুয়ার মধ্যে পড়ছে এবং তখন তিনি আশেপাশে অনেকগুলো হাসি শুনতে পেলেন। তার কাছে মনে হলো যে তার ঠিক অপোজিটে, তিনি যেই জায়গাটার মধ্যে আছেন দড়ি নিয়ে, তার ঠিক অপোজিটের দেয়ালে কোনো নারী সেখানে আছে এবং সেই দেয়ালের সাথে তিনি বুঝতে পারছেন অবয়ব, একটা নারীর অবয়ব, সে দেয়ালের সাথে মিশে আছে, মানে চাঁদের আলোটা তার গায়ে সরাসরি পড়তেছে না, দেয়ালে বেঁধে যাচ্ছে। সে হাসতেছে, সে বলতেছে, কতক্ষণ ভেসে থাকবা, তোমাকে আমি নিয়ে যাব নিচে, পাতালে নিয়ে যাব। তো নাসির সাহেব প্রচণ্ড ভয়ে আছেন, তিনি তাড়াতাড়ি ওই দড়ি ধরে মনে মনে যতটুকু যা পারতেন, দোয়া ছোটোকালে যা শিখছেন বা যতটুকু কখনো, তখন তার কাছে ফিল হইতেছিল যে আমি কেন আমার এই সময়টাকে মূল্যায়ন করি নাই, জীবনে তো অনেক রকম বিপদ আসে, এরকম চিন্তা করতে করতে তিনি দড়ি নিয়ে কোনো মাঝে, কিন্তু তিনি কিন্তু ভয়ে থরথর করে কাঁপতেছেন, ফিল করতেছেন কোনো কিছুর একটা উপস্থিতি আছে এখানে। তো কিভাবে তার সময় কাটছে সে বলতে পারে না। নাসির সাহেব ওইখানেই ছিলেন এবং এক সময় তিনি আজানের শব্দ পাইছেন। আজানের শব্দ পাওয়ার পর তার কাছে মনে হয়েছে আশেপাশের যে তার যে একটা
ইভেল এনভায়রনমেন্ট ছিল, মানে একটা মানে ভৌতিক এনভায়রনমেন্ট ছিল, মানে আদিভৌতিক একটা এনভায়রনমেন্ট। এটা আস্তে আস্তে নাই হয়ে গেল, মানে ওনার খুব ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট। মানে তিনি কুয়ার মধ্যে আছেন, এটা তিনি বুঝতেছেন, পানিতে সারা শরীর অসাড় হয়ে গেছে, মনে হচ্ছে যে শরীর তিনি ফিল করতে পারতেছেন না, এবং হাতটাও ফিল করতে পারতেছেন না, দড়ি পেঁচানো সেখানে। তা আজানের শব্দ শুনতেছেন, এটা তার খুব ভালো লাগলো। তো তিনি আজানের শব্দ হওয়ার বেশ খানিকক্ষণ পর তিনি চিৎকার করা শুরু করলেন। তার কণ্ঠে যত জোর ছিল পুরোটা দিয়েই তিনি চিৎকার করছেন, একটু পর পর একটু থেমে থেমে একটু দম নেন, আবার চিৎকার করেন। এরকম অনেকক্ষণ চিৎকার করার পর তিনি হাল ছেড়ে দিলেন, কোনো মানে কেউ নাই আশেপাশে, কেউ আসতেছে না, হাল ছেড়ে দিয়েছেন তিনি প্রায়। এইরকম সময় তিনি হঠাৎ করে দেখলেন একটা মানুষের মুখ মনে উকি দিচ্ছে, নিচ থেকে দেখা যাচ্ছে না, আর অন্ধকার। মানুষের মাথা উকি দিল, এবং তারপর দেখা গেল আরেকজন মানুষের মাথা উকি দিল, এবং দুজন, একজন উপর থেকে বলল, এই কে ভিতরে, কে কে শব্দ করে? তো তখন তিনি আবার বললেন, ভাই আমাকে বাঁচান, আমি এখানকার মাস্টার নাসের, টিচার, আমি স্কুলের টিচার নাসের, কুয়াতে পড়ে গেছি। তো তখন তারা উপর থেকে শুনতেছে যে লোকগুলো বলতেছে মানে কি অবস্থা, কি মুশকিলের ব্যাপারে এই সেই। তো তারপরে অনেকক্ষণ পর তার দড়ি ধরে টানা শুরু করলো তারা। তিনি বললেন যে তখন নিচ থেকে নাসির সাহেব, এই দড়ি ধরে টানেন না, এই দড়ি ছিঁড়ে গেলে কিন্তু আমি শেষ, এই দড়ি অনেক পুরানো, এটা ছিঁড়ে গেলে আমি একদম নিচে পড়ে যাব, মানে শেষ, আপনার নতুন দড়ি নিয়ে আসেন, আপনারা একটু আমাকে বাঁচান, চিৎকার করতেছে। তখন ওই লোকগুলো চলে গেল, আবার অনেকক্ষণ তার একাকিত্বে এরকম থাকার পালা। তারপর দেখলেন যে আরো অনেকগুলো মানুষ আসলো, এবং সেখানে দড়ি পড়লো, দড়ির মাথায় বড় বালতি বাঁধা, তাকে মানে বললো সবাই যে বালতিতে উঠে বসতে আর কি। তিনি অনেক কষ্টে সেই বড় বালতিতে মানে ধরে বসলেন আর কি, উঠে বসলেন আর কি কষ্টে। তাকে টেনে সবাই মিলে তুললো, তার সারা শরীর একদম অসাড় হয়ে গেছিল। নাসির সাহেব পুরোপুরি একদম মানে অ্যাজ ইফ যে উনি একটা মানে প্যারালাইজের মতো এরকম ফিল করছেন উনি। তো ওনাকে উঠায় নিয়ে তারপর ওখান থেকে নিয়ে যায়। তো ওইখানে একজন ওই যে হুজুর যিনি ছিলেন, হুজুর নাকি দেখছিলেন, তাকে শব্দ পাইছিলেন। হুজুর দূর দিয়ে যাচ্ছিলেন, পাশের ওই যে রাস্তা, যে রাস্তাটা দেখছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হুজুর। তিনি নামাজ পড়ানো শেষ করে ওদিক দিয়ে ফিরতেন আর কি। তো তার হুজুর সে শব্দ শুনে তিনি এখানে এসে উকি দিয়েছিলেন। হুজুরের সাথে আরেকজন ছিল লোক, তিনি দুইজনে মিলে উকি দিয়ে এই শব্দ পেয়ে ওনাকে পাইছেন এখানে। তো যাই হোক, হুজুরের বাসায় তাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপর শুশ্রূষা করলো, নাসির সাহেবকে শুশ্রূষা করে তারপর আস্তে আস্তে তিনি একটু ভালো ফিল করেন। ভালো ফিল করার পর তাকে ডাক্তার এনে দেখানো হয়। ডাক্তার দেখে, স্কুলে খবর দেওয়া, হেডমাস্টার সাহেব আসেন, এসে তাকে বলেন যে আসলে আমি তো জানতাম না যে এইরকম জায়গাটা ভৌতিক, শুনছিলাম মানুষজন পুরোনো জায়গায় দেখেটাকে। তো নাসির সাহেব খুবই রাগ, সে আর সে বলে যে আমি জয়েনই করবো না। তিনি সুস্থ হুজুরকে অনেক ধন্যবাদ দেন। হুজুরের তার প্রতি যে খরচ হয়েছে তিনি হুজুর নিতে চান না, হুজুর তার কাছে বলে যে লাগবে না এগুলা। বেশ বয়স্ক একজন মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন সে হুজুর। তো যাই হোক, তাকে নাসির সাহেব অনেক ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানায়। তারপর আস্তে ধীরে ওই বাসার থেকে বলেন যে আমি আর জয়েন করবো না এখানে স্কুলে। তিনি হেডমাস্টারের উপর খুব রাগ করছিলেন আর কি। হেডমাস্টার সাহেব তাকে ওইখানে কেন থাকতে দিল? তিনি গ্রামের একজন মানুষের সাথে ব্যবস্থা করে দিতে পারতো বা কিছু, এরকম একটা জায়গা। আর নিশ্চয়ই তিনি কিছু জানতেন ওই জায়গা সম্বন্ধে, কারণ কিছু না জানলে তিনি নিজে কেন ওখানে থাকেন নাই, বা অন্য কোনো টিচার কেন থাকে না ওইখানে। তো এগুলো চিন্তা করে নাসির সাহেব আর ওখানে জয়েন করেন নাই। তিনি ফিরে চলে যান তার বাড়িতে, এবং পরবর্তীতে তিনি বিভিন্ন রকম চেষ্টা তদবির করে অন্য জায়গায় তার পোস্টিং নিয়ে সেখানে জয়েন করেন তিনি। তো এই ছিল আরিফের পাঠানো ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এই রণবীর ভাইয়েরই সিনিয়র বড় ভাই তরিকুল ভাই পাঠিয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে, আর উনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। ওই সময় সারা বাংলাদেশ এক উন্মাদনার মধ্যে ছিল, কেননা ওই সময়ে বাংলাদেশে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল দলের খেলোয়াড়রা এসেছিলেন। বাংলাদেশে প্রীতি ফুটবল ম্যাচ হবে। যারা খেলাপ্রেমী বা যারা খেলাপ্রেমী না, সবাই এক ফুটবল আনন্দে উন্মাদনায় বিভোর ছিলেন। তখন এই উন্মাদনার ঢেউ শহর পার হয়ে একদম গ্রামের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছিল। এটাতে কিন্তু তরিকুল ভাইও বাদ যান নাই। ওনাদের এলাকাতেও আলোচনা হচ্ছে, খেলা হবে, কিন্তু খেলাটা কিভাবে দেখবেন? ওনাদের ওই এলাকায় বিদ্যুতের অবস্থা ছিল খুবই নাজুক, অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না। অনেকের বাসায় টেলিভিশন ছিল, কিন্তু
টেলিভিশন থাকলে কি হবে, বিদ্যুৎই যদি না থাকে টিভি চালাবেন কি দিয়ে? তখন অবশ্য ব্যাটারি দিয়ে টিভি চালানোর যেই প্রবণতা এটা অনেকটাই কমে এসেছিল, যার কারণে ব্যাটারির ব্যবহারটাও একরকম নাই বললেই চলে। 2011 সালের কথা বলছি। কারণ বিভিন্ন বাড়িতে তখন সোলার সিস্টেম চলে এসেছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তরিকুল ভাই চিন্তা করলেন যে সরাসরি ইলেকট্রিক লাইনে চালানো টেলিভিশন দেখে মজা পাওয়া যাবে না, কারণ বিদ্যুৎ চলে যাবে। খেলার একটা উত্তেজনকার মুহূর্তে গিয়ে দেখা যাবে যে বিদ্যুৎ চলে গেছে, তখন কি হবে? এই জন্য উনি চিন্তা করলেন যে পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে তারাবুনিয়া গ্রাম, এই গ্রামে ওনার ফুপু বাড়ি, ওইখানে উনি যাবেন। ফুপুর বাসায় সোলার সিস্টেম ছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তো উনি তো যাবেন, তবে একা যাবেন না, ওনার আরও দুজন বন্ধুকে নিয়ে যাবেন। একজন বন্ধুর নাম হচ্ছে সজীব, আর একজনের নাম হচ্ছে রাব্বি। তো এই দুজনকে নিয়ে যাবেন, ভালো কথা, তাদের সাথেও কথাও হয়েছে। ওনারা যেই পথ দিয়ে যাবেন, এই পথ দিয়ে ফুপু বাড়িতে যেতে ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় লাগে। ওই পথে প্রথমে একটি শ্মশান পড়ে, তারপর খাল পড়ে, তারপর দূরে যে বিল রয়েছে সেগুলো দেখা যায়, আর বিলের আশেপাশে ধান ক্ষেত। ওই সময় কিন্তু শুকনোর মৌসুম ছিল, মানে তখনও ওইদিকে পানি টানি ওইভাবে আসেনি। ওনারা যথারীতি সন্ধ্যার পরই রওনা করেছেন। অল্প সময়ের মধ্যে ফুপু বাড়ি পৌঁছেও যান। যেহেতু আত্মীয় স্বজন এসেছে, ফুপুও তাদেরকে সমাদর করার জন্য আয়োজন করেছেন। খেলা দেখা শেষ, এরপর ফুপু খাবার দাবারের আয়োজন করেছেন। ফুপু তরিকুল ভাইকে বলেন যে বন্ধুর সহ খাওয়া দাওয়া করে যা। তো ওনারা সেখানে খাওয়া দাওয়া করেন, এরপরে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন তখন যে গভীর রাত, বিষয়টা এরকম না। রাত তখন 10টা, 10:30, 11টা এরকম আর কি। তো 2011 সালে রাত 10টা, 10:30, 11টা যে অনেক রাত, এটা তো বলা যাবে না। তখন সবার হাতেই মোটামুটি মোবাইল ফোন চলে এসেছে। তবে তরিকুল ভাইয়ের হাতে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের মাথায় আবার টর্চ লাইটও ছিল। এছাড়া উনি 3 ব্যাটারির একটা টর্চ লাইট ব্যবহার করতেন। সেটার আলো অবশ্য খুব বেশি হতো না, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এরকম টাইপের একটা টর্চ লাইট আর কি। তো বন্ধুদের সাথে উনি তখন রওনা দিয়েছেন। উনি যখন ফুপু বাড়ি থেকে বের হয়েছেন, বিশেষ করে ওই বিলের পাশে যেখানে ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত রয়েছে, ওখানে যখন এসেছেন তখন হঠাৎ করেই ঘোড়া টকবক 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 আওয়াজ, আর ঘোড়া এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ, মানে ঘোড়া দৌড়ে যাচ্ছে আর শব্দ করছে। হঠাৎ করে এরকম আওয়াজ আর শব্দ শুনে 3জনই চমকে ওঠেন। বলেন যে কী ব্যাপার, এত রাত্রে এখানে ঘোড়া এলো কোত্থেকে? তাও মাঠের মধ্যে মনে হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে, মাঠের মধ্যে তো দৌড়ানোর জায়গা নাই, তাহলে ঘোড়া কোত্থেকে আসলো? তো ওনাদের হাতে যেই লাইটগুলো ছিল, এই লাইটের আলো তো খুবই সীমিত, সামনে সামান্য একটু দেখা যায়। সেখানে মাঠের মধ্যে কোন ঘোড়া দৌড়াচ্ছে বা কি আছে না আছে এটা তো দেখার আসলে সুযোগ নেই। আর ওই সময় যে চাঁদনি রাত ছিল, চাঁদের আলোতে সব কিছু উজ্জ্বল ছিল, বিষয়টা এরকমও না। যার কারণে ওনারা শব্দ শুনতে পারলেও কোনো কিছু কিন্তু দেখতে পারছিলেন না। ওনারা চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো বাড়িতে ঘোড়া টোড়া আছে, সেটা ছুটে গেছে। এটা সত্য যে আশেপাশে কিছু বাড়িতে ঘোড়া ছিল, মাঝে মাঝে বাইরে বের হয়ে আসতো। তো এমনটা হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে ওনারা এরকম কোনো চিন্তা করেন নাই যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। এরপর ওনারা ওই জায়গাটা পার হয়ে আবার বাড়ির দিকে যখন আগানো শুরু করেছেন, যখন শ্মশানের যেই জায়গাটা, এটার কাছাকাছি এসেছেন আর কি, তখনও শ্মশানের ভিতর ঢোকেন নাই বা শ্মশানের ওই এরিয়ার মধ্যে ঢোকেন নাই, হঠাৎ করে দেখেন ওনাদের সামনে একটা কালো বিড়াল চলে এসেছে। আকারে বেশ বড় আকৃতির বিড়াল, এত বড় সাইজের বিড়াল সাধারণত দেখা যায় না। খুব ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কোনো শব্দ করছে না, কিন্তু মনে হচ্ছে খুব ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আছে। তারা কেন এখন এখানে এসেছে এটা নিয়ে তার খুব রাগ, এমনটাই তার চোখে মুখে ফুটে উঠেছে। তবে তরিকুল ভাই এবং তার সাথে থাকা যে 2 বন্ধু সজীব এবং রাব্বি, এই দুজন বিড়ালকে আঘাতও করেন নাই, কিছুই করেন নাই। ওনারা বিড়ালকে সাইড কাটিয়ে হাঁটা ধরেছেন। ওনারা যখন শ্মশানের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর হাঁটতে হাঁটতে শ্মশানের এরিয়ার একদম শেষ প্রান্তেও চলে এসেছেন, তখন দেখেন ওই বিড়ালটা আবার সামনে চলে এসেছে। এবার আগের থেকেও ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সামনে চলে এসেছে। মনে হচ্ছে যে কেন ওই এলাকায় তারা ঢুকেছে, এর জন্য এখন সে আগের থেকেই মানে রাগ হয়তো ছিল, এখন আর বেশি রাগ, কেন তাকে পাশ কাটিয়ে ওরা ঢুকলো।
তো যাই হোক, এবারও ওনারা পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করলেন। বিড়ালটা কোনো আক্রমণও করে নাই, কোনো গড় 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 শব্দও করে নাই। তো ওনারা পাশ কাটিয়ে যখন শ্মশানের এরিয়াটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন এই যে ওনাদের সাথে থাকা যে বন্ধু সজীব, সে দাঁড়িয়ে গেছে। অন্য দুজন হেঁটে যাচ্ছেন, সে দাঁড়িয়ে আছে। তো তরিকুল ভাই পিছন দিকে ঘুরে বলে, রে সজীব, তুই দাঁড়িয়ে আছিস কেন, আয়। সজীব তখন বলছে, না আমি যাব না। কেন যাবি না? বলে, যেই বাসা থেকে টেলিভিশন দেখে আসছে আমি ওই বাসায় যাব। তখন এই তরিকুল ভাই বলছেন যে, ওই বাসায় যাবি এত রাত্রে? ওই বাসায় এখন কি কাজ? ওই বাসাতে এখন কোনো কাজ নাই, খেলাধুলা তো শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, ফুপু বিদায় দিছে, এখন কি যাওয়া যায় নাকি? কি কাজ আমাকে বল। কোনো কথা বলে না, খালি বলে যে ওই বাসায় আবার যাব। এরপরে এই তরিকুল ভাই আর ওই রাব্বি ভাই দুইজন কোনো মতে ধরাধরি করে টানতে টানতে এই সজীবকে সামনের দিকে আগানো শুরু করেছেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে 3 বন্ধুর বাড়ি, এই বাড়ির মধ্যে সবার শেষে হচ্ছে এই তরিকুল ভাইয়ের বাড়ি, প্রথমে, পরে হচ্ছে এই সজীবের বাড়ি, এরপরে রাব্বির বাড়ি, এরপরে হচ্ছে তরিকুল ভাইয়ের বাড়ি। তো প্রথমেই তো এই সজীবকে বাড়ির কাছে দিয়ে এসেছে, একদম বাড়ির কাছে দিয়ে এসে বলছে, যা বাড়িতে যা। এরপরে এই যে রাব্বি, উনি ওনার বাসায় চলে গেছেন। এরপর তরিকুল ভাই বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ডাকাডাকির শব্দ। তো যেই কণ্ঠে ডাকছে, শব্দটা তার পরিচিত মনে হলো। এই শব্দটা ওই যে সজীব তার বাড়ির কারো। তরিকুল ভাই তো বের হয়ে এসেছেন, জিজ্ঞেস করেছেন কি হয়েছে। বলে যে, তোমাদের সাথেই তো সজীব গেল, কই ও তো এখনো বাসায় ফিরলো না, তোমরা বাসায় চলে আসছো দেখতেছি। রাব্বিও দেখলাম বাসায়, তুমিও বাসায়। রাব্বি বলে যে সজীব বাসায় চলে আসছে। তো সজীব কি বাসায় আসছে? তরিকুল ভাই বলতেছে, হ্যাঁ সজীব তো বাসায় চলে আসছে, তো আমি নিজে বাসার কাছে দিয়ে আসলাম, ওই সময় তো রাব্বিও ছিল। তখন ওই বাসা থেকে বলছে, না ও তো বাসায় আসে নাই। যখন এটা বলেছে, সাথে সাথে তরিকুল ভাইয়ের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে ওর আচার আচরণ তো স্বাভাবিক ছিল না। যখনই শ্মশান এরিয়া থেকে বের হয়ে আসছে, তখন কোনো ঝামেলা হলো না তো? তখন এই তরিকুল ভাই ওই সজীবের পরিবারকে বলেন যে এরকম এরকম কিন্তু আচরণ ও করেছে। তখনই ওই আশেপাশে থাকা লোকজন বুঝতে পারে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছে সজীবের সাথে। তখন আশেপাশে আরও লোকজনকে ডেকে আনা হয়। সবাই যে যার মতো আলো নিয়ে আগাতে থাকে, খুঁজতে থাকে এই সজীবকে। এদিকে এই যে রাব্বি, এই রাব্বি ভাইও এসে যুক্ত হয়েছে। যেহেতু শ্মশানের ওই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছিল, তখন সবাই মিলে বুদ্ধি করে যে আমরা শ্মশানের ওই দিকটাতেই যাই, দেখি ওইখানে আছে কিনা। সবাই মিলে রাতের বেলা ওই শ্মশানের ওই দিকে যখন গিয়েছে, গিয়ে দেখে এক ভয়ঙ্কর ব্যাপার। শ্মশানের ভেতরে থাকা একটা গাছের ডালে দিব্যি বসে আছে এই সজীব। নিচ থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু সজীব আর নামে না, কথাও বলে না, নামেও না, গাছের ডালে বসে আছে। তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিল যে গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব, তাকে ডেকে আনা হবে। ওনাকে কয়েকজন ডাকতে যায়। উনি তখন গভীর ঘুমে বিভোর। ঘুম থেকে ওঠার পর হুজুর দেখেন ফজরের আজান হতে আর বেশি দেরি নেই। তখন বলেন যে এখন গেলে তো আবার আজান দিতে পারবো না, তোমরা একটু অপেক্ষা করো, আমি আজানটা দিয়ে তারপর আসি। এরপর উনি মসজিদে যান, মসজিদে গিয়ে আজানটা দেন। এরপর উনি ওই শ্মশানের ওখানে চলে এসেছেন। এসে দেখে ওই একই অবস্থা, সজীব সে গাছের ডালে বসে আছে, নিচে আরও লোকজন ডাকাডাকি করছে। তখন হুজুর বলেন যে ওকে এইভাবে ডেকে লাভ হবে না, এইভাবে ও নামবে না। উনি কি করেন, ওই শ্মশানের ওই গাছের নিচেই একটা গোল বৃত্ত আঁকেন। বৃত্ত আঁকার পর ওই বৃত্তের বাইরে গিয়ে উনি রুকিয়া করতে শুরু করেন। এবারে দেখা যায় এক অদ্ভুত ব্যাপার। একদম স্বাভাবিকভাবেই এই সজীব গাছ বেয়ে নেমে একদম ওই বৃত্তের ভিতরে এসে বসলো। বসার পর এই যে হুজুর, উনি কি করেছেন, উনি আবার রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর এই সজীব কথা বলা শুরু করেছে। তবে সেটা সজীবের কণ্ঠ ছিল না, সে আসলে সময় পজেসড অবস্থায় ছিল, তার ভেতর থেকে কেউ কথা বলছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কেন ওকে ধরেছ? তখন ওই জিনটা বলে যে ওদেরকে তো সতর্ক করলাম, তারপরে ওরা আসলো, এটাকে ধরছি, আর এটাকে সহজে ছাড়বো না, ওকে কষ্ট দেবো আরো। হুজুর বলেন যে ওরা তো ওই পথ দিয়ে আসতেছে, ওরা তো বাড়িতে আসবে, পথ তো এইটাই, ওরা যাবে কোন দিক দিয়ে?
তখন ও বলছে, না আমি তোদেরকে ভয় দেখাইছি, ওরা সরে নাই কেন? যাই হোক, এভাবে অনেক বাকবিতণ্ডার একটা পর্যায়ে এসে ওই জিনটা ছেড়ে দিতে রাজি হয়। তবে হুজুর বিশেষ কিছু রুকিয়া করার মাধ্যম দিয়ে ওই জিনটাকে দুর্বল করে ফেলেছিলেন। সব কিছু কিন্তু ওই শ্মশানে বসেই হচ্ছে, কারো বাড়িতে না। এরপর ওই জিনটা চলে যায় সজীবকে ছেড়ে। তবে জিনটা বলে গিয়েছিল যে আমি এই গাছেরই একটা ডাল ভাঙবো, ডালটা নিচে পড়বে না, ভেঙে ওখানেই ঝুলতে থাকবে। সবাই দেখে যে সজীব অচেতন হয়ে পড়ে গেল, আর তার ওই অচেতন অবস্থাতেই কটাং করে একটা শব্দ হলো। উপর দিকে তাকিয়ে দেখলো যে গাছের একটা কাঁচা ডাল ভেঙে গেছে, বেশ মোটা সোটা ডাল, তবে সেটা ভেঙে নিচে পড়েনি। ওই শ্মশানেরই একটা গাছের ডাল, যেই গাছের কোনো একটা ডালে এই সজীব উঠে বসেছিল আর কি। যাই হোক, সজীবকে ওখান থেকে নিয়ে আসা হয়। আল্লাহর রহমতে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। রিয়াদের বাড়ি আমাদের বাংলাদেশের আশেপাশের কোন একটা দেশে হবে, সেই দেশের নামও তিনি উল্লেখ করেননি। মূলত রিয়াদের চাচার সাথেই ঘটনাটি ঘটে। দেরি করছি না, চলে যাচ্ছি আজকের ঘটনায়। রিয়াদের বাবা ওনার জন্মের পর থেকেই দেশের বাইরে থাকতেন। ওনার মা এবং তিনি থাকতেন চাচার কাছে, সেখানে তার বেড়ে ওঠা। চাচাকে তিনি বুঝ হবার পর থেকে দেখে এসেছেন খুবই সৎ। তবে চাচির আচার আচরণ ভালো থাকলেও তিনি ছিলেন একটু লোভী প্রকৃতির। চাচার সংসারে ওনাদের ছিল 5 বছর একটা ছেলে। রিয়াদের চাচা পেশায় একজন ডাক্তার ছিলেন। মেডিকেলে কাজ করবার পাশাপাশি এলাকায় তিনি ছোট ফার্মেসিতে চেম্বার নিয়ে বসতেন। তবে একটা সময় এগুলো সব ছেড়ে তিনি জামাত তবলিগের লাইনে এসে পড়েন। কোনো একদিন পারিবারিক বিষয়ে কথা বলবার সময় রিয়াদ তার মায়ের কাছে শুনেছিলেন যে ওনার দাদা অনেক আগে চাচাকে নিয়ে কোনো একটা মাজারে গিয়েছিলেন জিয়ারত করতে। সেখানে একজন বুজুর্গ ব্যক্তি দাদাকে বলেছিলেন, আপনার এই ছেলে মাদ্রাসা এনে পড়ছে, আজ ওকে পড়াতে দেন, ভালো থাক, কিন্তু একটা কথা দিবেন আমাকে, ওকে আলেম বানাবেন, ভুলেও এই পথ থেকে যেন সে সরে না আসে, এটা আপনার ছেলের জন্যই ভালো হবে। দাদা এই কথাটা আসলে ওভাবে সিরিয়াসলি তিনি নেন না, কে না কি বললো তিনি মাথায় আসলে ভাবে নেন না, কারণ তিনি গিয়েছিলেন মাজার জিয়ারত করতে। এগুলো নিয়ে ওনার আসলে ওরকম মাথা ব্যথা নেই। ওখান থেকে আসবার পর প্রায় 2-2.5 বছর পরের ঘটনা। সবেমাত্র মাদ্রাসা আলিম পাশ করে রিয়াদের চাচা তখন তিনি মাদ্রাসা পড়ালেখা শেষ করেন তখন, তো ওনার ইচ্ছা জাগে যে তিনি মেডিকেলে পরীক্ষা দেবেন, সেভাবেই আগাতে থাকেন। এক রাতে রিয়াদের দাদা স্বপ্ন দেখেন যে ওই যে মাজারে যে লোক তাকে বলেছিল ছেলেকে আলেম বানানোর জন্য, সে তাকে এসে বলছে স্বপ্নের মাঝে, ভুল করিস না, ছেলের বিপদ ডেকে আনিস না, তোর ছেলে ভালো মনের মানুষ, ওকে বাঁচাতে চাইলে আমি যা বলেছিলাম তা মেনে চল, ছেলের মঙ্গল হবে। তো এই জাতীয় স্বপ্ন দেখে তিনি তার স্ত্রীকে জানান। আবার এটাও চিন্তা করেন কেন এতদিন পর ওই লোক তাকে স্বপ্নে দেখা দিল। রিয়াদের চাচাকে দাদা সব কিছু খুলে বলেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মেডিকেলে চান্স পাওয়ার পর 1 বছরের মাথায় দাদা মারা যান। রিয়াদের মা বলেন মারা যাওয়ার কয়দিন আগে দাদা সবার সামনে চাচাকে হাত ধরে কেঁদে বলেছিলেন, বাবা তুই যেই লাইনে ইনকাম করিস না কেন, সৎ থাকবি, হালাল ইনকাম করবি, তোর জীবনে বেশ বড় একটা ফাড়া আসবে, তুই নিজে ঠিক থাকলে দেখবি ওইসব ফাড়া কেটে যাবে। এভাবেই চলতে থাকে। 2001 সালের ঘটনা। তখন চাচা তখন ফরেন্সিক বিভাগের ডাক্তার, লাশের পোস্টমর্টেমের কাজ করতেন তিনি। প্রতিদিন দেখা যেত লাশ নিয়ে ওনার কাজ। ওনার মেডিকেলে বেশ ভালোই সুনাম ছিল। এক রাতে ডিউটি শেষ করে তিনি বাড়ি গিয়ে ঘুম দেন। খুব ক্লান্ত ছিল ওনার শরীর। ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখেন দোতলা পুরাতন একটা বিল্ডিং এর ছাদে ফজরের পর আলো হয়েছে এমন একটা সময়
বেশ কয়েকজন লোক মিলে একটা ছেলেকে অনেক মারধর করছে। এরপর বুকে এবং পেটে ছুরি দিয়ে পোষ মেরে তাকে রক্তাক্ত করে। সেই মুহূর্তে চাচাকে পিছন থেকে নাম ধরে কে যেন ডাক দেয়। তিনি দেখেন হুজুরের মতো এক লোক হেসে বলছেন, তোর পরীক্ষা শুরু, দেখি তুই পারিস কিনা। এটা বলেই হা হা করে হাসতে থাকে। চাচা এখন খেয়াল করেন তিনি তার নিজ রুমে মানে বাসাতে আছেন। ওনার সামনে তার মৃত বাবা দাঁড়িয়ে আছেন। তখন রুমের দরজা ধাক্কা দিতেই ওনার বাবা দরজা খুলে দেন। চাচা দেখতে পান ওই হুজুরের মতো অয়বব দৌড়ে এসে ওনার শরীরের সাথে মিশে গিয়েছে। আর তার বাবা দরজা বাহির থেকে লাগিয়ে ঘর থেকে বের হয়ে যান। রিয়াদের চাচা তখন ঘুম থেকে জেগে ওঠেন। তখনও ওনার শরীর কাঁপছিল, বুক বেশ ধরপড় করছিল। স্ত্রীকে ডাক দিয়ে তার প্রেসার মাপতে বলেন। তাজ্জব ব্যাপার হচ্ছে যে পাশের রুম থেকে প্রেসারের মেশিন আনবার জন্য দরজা খুলতে গেলে ওনার স্ত্রী দেখেন আসলেই দরজা বাইরে থেকে লাগানো। বাসায় তো কেউ ছিল না, তাহলে এই কাজ কে করলো? তখন রুমের আরেকটা যে দরজা আছে সেটাতে বের হয়ে তাড়াতাড়ি চাচাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সব চেক করে বলেন যে সামান্য মাইল্ড স্ট্রোক করেছেন তিনি, আর এটা হয়েছে টেনশন বা ভয় থেকে। সপ্তাহখানিক যাওয়ার পর তিনি সুস্থ হন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মাঝে মাঝে তিনি ফিল করতেন ঘুমের মাঝে তার বুকের উপর কেউ রাতে চাপ দিয়ে ধরে বসে আছে। এরপর আস্তে আস্তে প্রায় 1 মাস গেলে তিনি খানিকটা সেরে উঠেন এবং কাজেও যোগ দেন। কাজে যোগ দেওয়ার কিছুদিন পরের ঘটনা। একদিন দিনের বেলা খবর আসে একটা ক্রাইম হয়েছে আশেপাশের কোনো এক এরিয়াতে। লাশ আসবে, পোস্টমর্টম করতে হবে সেই লাশটার। লাশটা ছিল তখন হাসপাতালেই। তখনও রিয়াদের চাচার কাছে লাশটাকে লাশ কাটা করে তখন হস্তান্তর করা হয়নি। এমন সময় দায়িত্বরত পুলিশ এসে চাচাকে বলেন রিপোর্ট বানানোর আগে মানে পোস্টমর্টম রিপোর্ট বানানোর আগে ওনাদের সাথে যোগাযোগ করবার জন্য। ওনারা বাইরে আছেন, এজন্য অপেক্ষা করছিলেন সেই লাশটার। তো চাচা দেখেন যে কিছুক্ষণের মধ্যে লাশটা এসে পড়ে এবং তিনি ব্যাপারটা খুব সাধারণভাবে নিয়ে পুলিশ যেটা বলেছে এটা অনেক পুলিশ বলতেই পারে। তো কিছুক্ষণ পর সেই লাশের কাজ যখন শুরু করবেন তো তিনি দেখছেন যে লাশের পেটে এবং বুকের একটু নিচে ছুরি দিয়ে পোঁচ মারা। চাচা একটা বিষয়ে দেখে বেশ অবাক হন। তিনি লাশ দেখে বুঝতে পারছেন অল্প কিছুক্ষণ আগে ছেলেটা মারা গিয়েছে, কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী এই ছেলে মারা গিয়েছিল আরো 9-10 ঘন্টা আগে। তো যাই হোক, পুলিশের সাথে পোস্টমর্টম রিপোর্ট বানানোর আগে এই কথা জানালে তারা বলেন যে দেখুন ডাক্তার সাহেব, উপরের লেভেল থেকে কিছু নির্দেশনা আছে, এই ছেলে সুইসাইড করেছে বলে চালায় দিতে হবে। এবার আপনি বুঝেন ভালো কি করবেন এবং আশা করি আপনি সেভাবে রিপোর্ট বানাবেন। আর এখানে রাজনৈতিক বড় নেতার নির্দেশনা আছে, ওনার লোকও আমাদের সাথে এখানেই আছেন। তো রিয়াদের চাচা শুরুতে কাজটা করতে রাজি হতে চান না, তবে প্রায় ঘন্টাখানেক ধরে নানা ধরনের চাপ থাকায় তিনি আত্মহত্যা বলেই তা চালিয়ে দেন এবং তাকে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসাবে দেয়া হয়। এই প্রথম এই জাতীয় কাজ করে ওনার বেশ ভয় হচ্ছিল। এরপর লাশের যাবতীয় কাজ শেষ করে তিনি নিজ রুম থেকে বের হতেই দেখেন খানিকক্ষণ আগে যে স্ট্রেচারে করে লাশ আনা হয়েছিল সেখানে ওনার চোখের সামনে বসে আছেন তিনি নিজেই। মানে তিনি তার নিজেকে দেখতে পাচ্ছেন সেই স্ট্রেচারের উপর বসা এবং হাতে রক্ত মাখা ছুরি। এটা দেখেই চিৎকার করে তিনি লাশ কাটা ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে লজ্জায় কাউকে কিছু বলবেন সেটাও পারছিলেন না, কারণ তিনি ছিলেন সেখানকার একজন সিনিয়র ডাক্তার। ভয় ভিতরে যাবেন সেটাও পারছিলেন না। 10 মিনিট পর ওনার অ্যাসিস্ট্যান্ট আসলে তিনি ভিতরে যাওয়ার সাহস পান। ভিতরে সব কিছু তখন স্বাভাবিক ছিল, তো তবুও তিনি সেখানে কেন থাকতে চাচ্ছিলেন না। ওনার কেমন লাগছিল পরিবেশটা।
ঠিক তখনই ওনার কানে আসে ওনার নিজের কণ্ঠেই কে যেন তাকে পাশ থেকে ডাক দিচ্ছে। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে কারো ডাক শুনতে পাচ্ছে কিনা। অ্যাসিস্ট্যান্ট না বোধক উত্তর দেন। রিয়াদের চাচা আবার সেই ভয়েসে শুনতে পায়, এমন তোকেই তো ডাকছিলাম, তুই অন্যজনকে জিজ্ঞাসা করছিস কেন? তিনি আবার চারপাশে দেখান, দেখেন কেউ নাই চারপাশে। এবার সেই ভয়েস বলে যে তুই আর সৎ থাকবি না, নির্দোষ ছেলেটাকে মিথ্যাপবাদ দিলি। এরপর কোনো রকম সেদিন তিনি তারপর বাসায় এসে পড়েন, আর তার চেম্বারেও যান এলাকার। কেন জানি ভয় কাজ করছিল ওনার মনে, মনে হচ্ছিল কোনো এক অবয়ব তাকে তাড়া করছে। সারা রাত তিনি ঘুমাতে পারেন না। এর মাঝে ওনার কানে আবার এরকম একটা ভয়েস ভেসে আসছিল, মানুষ মরবার আগে যেমন গোংরানি হয় তেমন ঠিক একটা আওয়াজ। ভোর হবার পর তিনি নামাজ পড়ে কেঁদে কেঁদে মাফ চাইতে থাকেন। এমন অবস্থায় ওনার স্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তিনি তাকে সব খুলে বলেন। রিয়াদের চাচি যেহেতু লোভী প্রকৃতি ছিল, তিনি এই ব্যাপারে উৎসাহ দিয়ে তাকে সান্ত্বনা দেন। নামাজ শেষে চাচা তখন আরেকটা রুমে শুতে যান। তিনি তখন সেই রুমে একাই থাকবেন বলে সিদ্ধান্ত নেন। তো তিনি সেই রুমে ঢুকবার পর দেখেন যে ওনার মৃত বাবা খাটে বসে আছে, আর তাকে বলছে, বাবা কি দরকার ছিল তোর এই কাজ করার, তোকে তো সহজে ছাড়বে না। তিনি কথাটা শোনা মাত্র নিজের বাবার মুখ থেকে দৌড় দিয়ে রুম থেকে বের হতে যাবেন, এবং মনে হচ্ছে তিনি বের হতে গিয়েও শক্তি পাচ্ছিলেন না বের হতে। ওনার বাবা তখন বলেন, আমাকে ভয় পাইস না, আমি তোর ভালোর জন্য এখানে আসছিলাম। তিনি কোনো রকম সেই চাচা ওই রুম থেকে বের হয়ে স্ত্রীকে নিয়ে এসে সে রুমে আবার যাওয়ার পর দেখেন এখন সেখানে কেউ নাই। হ্যালোসিনেশনে ভুগছিলেন কিনা এটা তার জানা ছিল না, তবে আসল ঘটনা ঘটে সেদিন রাতে। তারপর থেকে তিনি বিশ্বাস করতে বাধ্য হন কিছু একটা ঘটছে তাদের বাড়িতে এবং তার সাথে বা তার পরিবারের সাথে। চাচার 5 বছরের ছেলে সেই মুহূর্তে তার মায়ের কোলে বসে খাচ্ছিল। তিনি মাত্র চেম্বার শেষ করে রাতে বাসায় এসে বাচ্চার সামনে যান। ঘরে ঢুকতেই ওনার ছেলে তার বাবাকে দেখে এত জোরে চিৎকার দেয় যে তার মাকে ধরে কাঁপছিল, আর হঠাৎ খিঁচুনি দিয়ে থাকে তার শরীর। বাচ্চাকে ঘাটে নিয়ে শোয়ানোর পর দোয়া পরে ফু দিলে সে কিছুটা স্বাভাবিক হয়, আর বলে বাবা যখন ঘরে ঢুকছিল তার পিছনে বাবার মতো হুবহু আরেকজন ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে তাকে ভয় দেখাচ্ছিল, আর তার মুখ দিয়ে তখন রক্ত পড়ছিল। রিয়াদের চাচির তখন ভয় হয়, কি কারণে এসব হচ্ছিল ওনাদের দুজনের খুব টেনশনে, দুজনে খুব টেনশনে পড়ে যান। তখন দিন যতই যাচ্ছিল একের পর এক ইনসিডেন্ট ঘটেই চলছিল। এখানে অনেক কিছু রিয়াদ সেটা শেয়ার করেননি। তো একদিন ভোরের ঘটনা, রিয়াদের চাচা ওনার স্ত্রী আর বাচ্চা নিয়ে ঘুমিয়েছিলেন। তিনি ঘুমের মধ্যে শুনতে পান ওনার বাচ্চা প্রচন্ড কাঁদছে, আর কে যেন তার বাচ্চাকে উপর্যুপরি ছুরি দিয়ে ঘাই দিয়ে যাচ্ছে। চাচা অনেক চেষ্টা করে উঠতে চাচ্ছিলেন, কিন্তু তিনি পারছিলেন না। মনে মনে ঘুমের মাঝেই দোয়া পড়তে থাকলে তার হোশ আসে। তিনি দেখেন সকাল হয়ে গিয়েছে, আর তার ছেলেকে দেখেই ওনার নিজেকে তিনি আর ঠিক রাখতে পারেন না। ছেলে ঠিকই খাটে শুয়ে আছে, ঠিক কি মানে এমন একটা অবস্থা যে ছেলেকে দেখতে যাবেন আলোতে, তিনি দেখতে পান যে ওর শরীরের পোশাক যেটা ছিল সেটা রক্তে ভেজা। স্ত্রীকে ডাক দিয়ে তুলবার পর বাচ্চাকে ঘুম দিয়ে উঠানো এবং বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু সে ছিল একেবারে স্বাভাবিক। কিন্তু কিভাবে এরকম দাগ লাগলো কেউ বলতে পারে না, শুকনো একটা দাগ ছিল রক্তের। তাহলে সমস্যা কোথায় হচ্ছে? বাধ্য হয়ে তখন রিয়াদের বাবাকে সব খুলে বলে ওর চাচা। রিয়াদের বাবা তখন দেশেই ছিলেন। তিনি সহ বেশ কয়েকজন হুজুরের কাছে গেলে সেভাবে আসলে খুব একটা সমাধান পান না তারা। তবে অনেক খোঁজাখুঁজির পর
এক হুজুর সব শুনে বলে যে এটা কারিন জিনের কাজ, আর কারিনটা কার তা জানবার দরকার নাই। আর এর সমাধান বলতে ওনাকে নিজ পেশা ছেড়ে দিতে হবে এবং তওবা করতে হবে এবং আল্লাহর রাস্তায় আসতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে বলে সে হুজুর চাচাকে জানিয়ে দেন। তো এটাই একমাত্র করা যেতে পারে, কারণ এরকম পরবর্তী আরেকটা হুজুর সেম কথাই বলেছিল। এরপর রিয়াদের চাচা সব ছেড়ে ইসলামিক লাইনে তিনি এসে পড়েন। তিনি তবলিগ এবং জামাত নিয়ে ব্যস্ত হয়ে যান আস্তে আস্তে। আর তেমন কোনো সমস্যা ওনার বা উনি পরিবারের সাথে পরবর্তীতে আর হয় না। তবে ওই সমস্যাগুলো কেন হয়েছিল তা আজও কেউ আজ করতে পারেননি। মূলত চাচা ইসলামিক কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকবার জন্যই রিয়াদ ও তার মা সেই চাচার বাড়িতেই থাকতেন। যাই হোক, এটাই ছিল রিয়াদের চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকের এপিসোডে এখন যে ঘটনাটি শেয়ার করব, এটি আমি সংগ্রহ করেছি আমার এক অফিস কলিগের কাছ থেকে। ওর নাম হোসেন। তো এই ঘটনাটি ঘটে মূলত ওর মামার পরিবারের সাথে, বলা যায় না আমার সাথে ঘটনাটি ঘটে। এটা ঘটেছিল টাঙ্গাইল জেলার কোন একটা গ্রামে। ঘটনার সময়কাল 2006 সাল। তো হোসেনের মামা তিনি বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন গ্রামের মধ্যে। ওনার অনেক জমি জমা ছিল। তো তিনি তার জমি জমাগুলো দেখা যেত যে মানুষদেরকে বর্গা দিয়ে রাখতেন, এবং তার বাড়ির পাশেই যে জমিটা ছিল সেখানে তিনি নিজেই লোকদের দিয়ে চাষাবাদ করতেন। যখন যে সিজন হতো সেই সিজনে তিনি আসলে চাষাবাদ করতেন। তো 2006 সালের শীতকাল হবে, তখন কোনো একটা শীতের সবজি তখন চাষ করা হচ্ছিল, এবং যেদিনকার ঘটনা সেদিন সেই সবজির ক্ষেত থেকে উঠানো হবে। তো যে ক্ষেতে উনি কাজ করাচ্ছিলেন সেখানে টোটাল কাজ করছিল 4 থেকে 5 জন। তো মামা ঠিক করেন যে আজকে যেহেতু এখান থেকে ক্ষেত থেকে সবজি তোলা হবে, তো তিনি দুপুরের খাওয়াটা নিজেই খাওয়াবেন সেই যারা কাজ করছে তাদেরকে। তো ঘরে ওনার গরু, ভাত, ডাল এরকম রান্না করা হয়। তো তিনি তার লোক দিয়ে দুপুর 2টা কি 2:30 হবে তখন সেই ক্ষেতে ওই লোকগুলোর কাছে খাওয়াটা পৌঁছায় দেন। তো তারা এরকম খাওয়া দাওয়া করছিল। তো মামা তখন তিনি বৈঠকখানে বসা ছিলেন, তার পাশেই ছিল সামনে উঠান। তো তিনি তার নাম ধরে বা কিছু তাকে মানে সম্বোধন করে একজন ডাক ছিল তাকে, এবং যখন ডাক ছিল তিনি প্রথমবার শুনতে পান নাই, কিন্তু সেই মুহূর্তে তার ঘরে একটা খুব সুঘ্রাণ আসে। তারপর তিনি যখন দেখতে যান আসলে তাকে কে ডাকছে, তিনি উঠানের সামনে গিয়ে দেখেন একটা লোক দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি পরা। এটা উনি ফকির টাইপের লোক না, অ্যাজ ইউজুয়াল সবাই সাধারণত যেরকম সেরকম একজন লোক, খুবই বয়স্ক, কুঁজো হয়ে আছে। আর লোকটার মুখে 3টা স্পট, মানে কুষ্ঠরোগগুলো যেরকম দাগ হয় স্পষ্ট, সেখানে তার গালের দুপাশে এরকম 2টা দাগ এবং একটা জায়গায় 3টা দাগ আছে। এবং তার পাশাপাশি লোকটার বাম হাত যেটা আছে সেটা হচ্ছে কোনোই থেকে হাতের কবজি পর্যন্ত একটু শর্ট, মানে মনে হচ্ছে যে বামনের হাত যেরকম থাকানোর সময় সেরকম হাতটা, সেই অবস্থায় হাতটা আছে। আর তার পাশাপাশি সেই লোকের বাম দিকে ঘাটটা কাত করা, কিন্তু তিনি স্পষ্টভাবে কথা বলছিলেন। তিনি এসেই সেই হোসেনের মামাকে বলছে, দেখ আজকে তো তুই করে খাওয়াইতেছিস, আমার ওখান থেকে খাওয়াই না দে, আমি খাবো। তো সেই মামা বলতেছে যে খাওয়া তো দিয়ে দিছি, এখন তো ঘরে সব খাওয়া নাই। হয়তো সেই মুহূর্তে খাওয়া ছিল, মামা আসলে দিতে চাচ্ছিল না, এরকম কিছু একটা হতে পারে, বা মামার জানা ছিল না যে ঘরে খাওয়া আছে। তো সে লোক বলতেছে যে না, ঘরে খাওয়া আছে, তুই আমার ওখান থেকে খাওয়াই না দে, আমি খাবো। মামা বলতেছে দেখেন শীতকাল, আপনার কিছু লাগলে আমি দিয়ে দিই, টাকা পয়সা রাখেন। তো মামার হাতে পকেটে তখন মনে এক পকেটে 500 টাকা মতো ছিল, তিনি লোকটাকে দিতে চায়, কিন্তু সেই লোকটা নিতে চায় না। সে একটু রেগে গিয়ে মামাকে বলতেছে তোর কাছে খাওয়ান চাইছি, টাকা না। তো তখন মামা নিজেও একটু এক কথা 2 কথা রাগারাগি হয়, এবং তিনি আরো কিছু টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তোমাকে নোট দিয়ে বলতেছে আপনি যান চাচা, এখান থেকে যান, বিরক্ত করেন না, শীতকাল ঘরের এরকম বলতেছে, কেউ নাই বা খাওয়া দিতে পারবেন এরকম কথা বলতেছে। কিন্তু সেই বয়স্ক লোকটা তিনি বেশ রেগে যান এবং মামার দিকে এমনভাবে তাকান, তাকে বলেন তোর জীবনে একটাই আসবো, একবারই আসবো, আর কখনো আসবো না কিছু। তো তিনি এই কথা বলার পর সেখান থেকে মামা বলতেছে আচ্ছা ঠিক আছে, বয়স্ক লোক, আমি খাওয়া ভিতর থেকে আনবো, একটু খবর টবর নিয়ে দেখি যদি এই লোকটা কথা বলতেছে। তো তিনি ভিতর থেকে বাইরে আসার পর দেখেন সেখানে আর কেউ নাই। তো
এভাবেই তো সেদিনের মতো ঘটনা শেষ। 5-6 মাস পর সেই মামার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। তো যথারীতি সময় ঘনিয়ে আসছে, যখন ডেলিভারি হবে বা এরকম একটা মুহূর্ত, তখন সেই হোসেন তিনি এবং তার মা সেখানে সে বাড়িতে যান, আরও আত্মীয় স্বজন যান, যেহেতু বাচ্চা ডেলিভারি হবে এরকম একটা মুহূর্ত, তখন যান। তো বাচ্চা যেদিন জন্ম হয় তার 2-3 দিন আগেই সেই হোসেন যায়। সে বলে যে ভাই আমি নিজে দেখেছি, বাচ্চাটা খুবই সুন্দর ছিল, এতটা সুন্দর যে মানে পুরো পুতুলের মতো লাগছিল, এরকম একটা সুন্দর ছেলে ছিল। তো সেই মামা তিনি তো তার সন্তানকে দেখে তিনি বাচ্চা যখন 3 দিন কি 4 দিন তিনি কোনো একটা কাজে ঢাকায় আসেন। তো সেই মুহূর্তে এরকম কোন একটা ঈদ বাচ্চার 3-4 দিনই বয়স হবে, তখন যখন মামা সেই মুহূর্তে ঢাকা আছে, তখন কোন এক মাঝরাতে মানে 2টা-3টা হবে, সবাই বসে গল্প করছিল বাসায় যে মহিলারা আছে। বাচ্চাটা হঠাৎ করে নাকি কান্না করে ওঠে, এত জোরে কান্না করছে, সে তো থামেই না কান্না, এবং সে তো শোয়া অবস্থায় আছে। তো বাচ্চার যিনি নানি ছিলেন, তো সে মানে সেই হোসেনের তার নানি, তো সেই নানি করলো কি, মানে তিনি যখন বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না থামাতে যাবেন, দেখছেন যে বাচ্চার ওজন, একটা সাধারণ বাচ্চার জন্মের পর ওজন কত হয়, 3 কেজি বা 4 কেজি, বলছে 10 কেজি বা 15 কেজি এরকম ভারী হয়, এরকম ওজন হয়ে গিয়েছে। এবং কোলে নেওয়ার পর বাচ্চাটা চোখ বড় বড় করে বিড়বিড় করে জানি কি বলছে। এটা দেখার পর তিনি ভয়ে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শোয়ায় দেন এবং বলতেছে যে বাচ্চার মধ্যে সমস্যা আছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আরেকজন কোলে নেয়, কোনো এক আত্মীয়ের মধ্যে একজন কোলে নেয়। কোলে নেওয়ার পর তিনি একই কথা বলেন যে যেভাবে পার, এত রাতে তো আমরা তো রাত হয়ে গেছে, পারলে হুজুরে ডাক। কিন্তু হুজুরকে তো আসলে সে মুহূর্তে পাওয়া সম্ভব না। তো অনেক খোঁজাখুঁজির পর মানে বলার পর সেই মসজিদ থেকে মনে রাত প্রায় মাঝরাতের সময় হুজুর নিয়ে আসা হয়। হুজুর দেখি বাচ্চাটাকে বলে যে ঠিক আছে, সমস্যা নাই, আমি ঝাড়ফুঁক দিয়ে যাই, দেখি সমাধান হয় কিনা। হুজুর তার মতো ঝাড়ফুঁক দিয়ে সে রাতেই চলে যায়। সকাল ঘনিয়ে আসার পর বাচ্চাটা মারা যায়। তখন মামার কাছেও খবর চলে যায়। মামার কাছে খবর চলে যাওয়ার পর তিনি তো আসেন। আসার পর তেমনিতে তার যেটা হয়, বাচ্চা মারা গিয়েছে, মন তো খারাপই থাকবে স্বাভাবিক। তো তারপর যখন বাচ্চাকে নর্মালি নতুন নবজাতক বাচ্চার ধোয়া ঝাড় মোছা করা যেটাই করে আর কি, মৃত্যু মারা যাওয়ার পর হুজুর সেই কাজটা করে তিনি কাফন কাপড় পরায় দেন। তো বাচ্চার বাবা মানে সেই মামা, তিনি যখন শেষবারের মতো তার সন্তানকে দেখতে যাবে, তিনি একটা জিনিস খেয়াল করেন। সেই ঢাকনাটা খোলার পর, লাশের ঢাকনা খোলার পর দেখছে যে তার চেহারায় 3টা স্পট এবং ঘাড়টা বাম দিকে কাত করা। এটা দেখেই তিনি বেশ চমকে যান, কারণ সেই লোকটার কিন্তু এরকম একটা স্পট ছিল যে লোকটা তার কাছে খাওয়া চেয়েছিল। যাও, মামা তখন পুরো বডি দেখতে চান, দেখছে ঠিকই বাম হাতটা যেটা আছে সে হাতটা কেমন খরবাকার হয়ে গেছে। কিন্তু হুজুর দেখে তো আরো বেশি ভয় পেয়ে যায়। তার কথা হচ্ছে তিনি কিছুক্ষণ আগেও এই বাচ্চাটাকে যেমন ছিল সুস্থভাবে যেভাবে মারা গেছে সেভাবেই কিন্তু আসলে এরকম ধোয়া বাঁধা যেটা করা কাফন পরিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন দেখছে চোখের সামনে যে পুরা বদলে গিয়েছে। এবং আরেকজন হুজুরকে তখন ডাকা হয়, মুরব্বী বড় আলেম বা কোনো একটা হুজুর আশেপাশে থাকতেন, তাকেও ডাকা হয়, বিষয়ে দেখানো হয়। তিনি শুধু এতটুকুই বলেন যে তোমরা দাফন দিয়ে দাও, আর বেশি দেরি করো না, এগুলো নিয়ে পরে কথা হবে। পরে সেই বাচ্চাটাকে দাফন দিয়ে দেওয়া হয়। যেদিন দাফন দেওয়া হয় সেই রাতেই বাচ্চার মা যিনি ছিল তিনি তো এমনি শোকাহত। তিনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে কেঁদে ওঠেন এবং উঠে বলেন বাসার সবাইকে যে একটা বয়স্ক লোক নাকি তার সামনের চোখে স্বপ্নে দেখা দিয়েছিল। সেই লোকটা চেহারা নাকি 3টে স্পট ছিল, বাম দিকে খরবাকাতি হাত, যেরকমটা তার সন্তানের মৃত্যুর পর দেখা গেছিল সেরকম, এবং বাম দিকে ঘাটটা কাত করা। এবং সেই লোকটা এসে বলতেছে সেই মহিলাকে, মানে সেই হোসেনের মামিকে, যে তোর স্বামীর কাছে খাওয়া চাইছিলাম, দেয় নাই আমারে, একটা ফল দেখাই দিলাম, আর তোর জীবনে কখনো কিছুই হবে না, দেখিস। তো হোসেন আমাকে যেটা বলে যে ভাইয়া এটা ভয়ের কিনা জানি না, বাট আজ পর্যন্ত সেই 2006-07 ঘটনা, আজ পর্যন্ত মামা অনেক দেশে গিয়েছে, দেশের ইউরোপের দিকেও গিয়েছে, পাশের দেশ ভারতেও গিয়েছে, কিন্তু কোনো চিকিৎসা করেই ওনারা কোনো সন্তান আজ পর্যন্ত হয়নি।
এবং এটা কেন কেউ বলতে পারে না, এবং লাশের অবস্থা তখন কেন এরকম হয়েছিল সেটাও তাদের জানা নেই, এবং সেই লোকটাই বা কে ছিল সেটাও ওনাদের আজ পর্যন্ত অজানা। তবে কিছু আলেমদের সাথে কথা বলে যারা কিছু আলেম বলেছে যেটা হতে পারে যে কোনো জিন এসেছিল মানুষের রূপ নিয়ে খাওয়া যেতে, হয়তো তাকে খুশি করতে পারেনি দেখি তার অভিশাপে এই অবস্থা হয়েছে। এটা সত্য মিথ্যা আসলে আমাদের জানা নেই, কিন্তু ঘটনাটা আমাদের কাছে আজও রহস্যজনক। কেমন লেগেছে এই ঘটনাটি অবশ্যই জানাবেন। আমি হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি সবসময় ভালো তলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, ইজতেমারী থানা। ঘটনাটি ঘটায় একটি ঘটনাটি ঘটেছে মানে আমার একটি চাচা সম্পর্কে ট্রাক ড্রাইভার। ঘটনাটি ওনার সাথে ঘটেছে। তো উনি একটা গ্রামে উনি ভুট্টা লোড করে শহরের দিকে যাবে। তো ওই গ্রামের রাস্তাটা একটু ভাঙ্গা ছিল, একটু ভাঙ্গা টাইপের ছিল, সামনে কিছুটা পথ মানে মানে পাকা ছিল, এরকম টাইপের রাস্তা। তো উনি ভাড়াটা ঢাকা থেকে ধরেছিলেন। তো উনি সবসময় হাইওয়ে মেইন রোডে গাড়ি চালান। তো উনি সেই ভাড়াটা 10 থেকে 12,000 টাকার একটা ভাড়া, ওটা উনি ধরেছে। তো উনি মানে কোনো সময়ের জন্য গ্রামে আর কি ওই ভাড়া মারেন না। তো হঠাৎ করে একদিন উনি ওই ভাড়াটা আর কি নিল। তো উনি ওই গ্রামের রাস্তা দিয়ে ট্রাকটা নিয়ে আসতেছে। তো কিছু দূর পথ পেরিয়ে একটা বড় একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনে রাস্তাটা একটু ভাঙা, মানে একটু সাইডে ভাঙা। উনি ওনার হেল্পারকে বাদ দিয়ে উনি নিজে, যেহেতু ড্রাইভার, তো উনি নিজে নামলো গাড়ির থেকে, গাড়ি ব্রেক দিয়ে গাড়ির থেকে নামলো। উনি গাড়ি থেকে নেমে ওই রাস্তার ওইখানে চলে গেল, মানে দেখতেছিল রাস্তাটা আসলে গাড়িটা পার হবে কি না। তো এটা গর্ত ছিল, ওই গর্তটার ওইখানে উনি মাথা হেলে দেখবে যে আসলে এটা কত বড় গর্ত। লাইট জ্বলার সাথে ওখানে দেখতে অনেকটা মানে কালো একটা বিড়াল দেখতে পেল। তো উনি অতটা মনে কিছু নিল না, যে আসলে বিড়াল থাকতেই পারে। উনি দেখে ওই ট্রাকটা ওই গর্তটা এড়িয়ে নিয়ে পার হইতে ওই গর্ততে পড়ে সেই যে বিড়ালটা ছিল ওইখানে, মানে এমন একটা দৃশ্য, মানে এমন একটা কাহিনী, মানে যা গা শিংড়ে উঠবে আপনাদের, মানে পুরো ঘটনাটা শুনলে আর কি। এই ঘটনাটা পরে ওই ট্রাকটা নিয়ে যাওয়ার সময় ওই গর্তের মধ্যে ট্রাকের চাক্কা পড়ার কারণে ওই বিড়ালটা এখানে আর কি তলে পড়ে মারা যায়। তো উনি যেভাবে গাড়িটা তুলছে উনি ভাড়া তুলছে, পুরো লোড ট্রাক নিয়ে উনি শহরের রাস্তার দিকে যাচ্ছে আর কি, সেই দিনের কথা। তো সঠিক মানে সালটা ছিল 2025 সালের এটা ঘটনা, এই নগদ মানে এই কিছুদিন আগের একটা ঘটনা আর কি। তো উনি গাড়িটা যখন নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওই ওনার গ্লাস আছে না, গাড়ির সামনে যে গ্লাসটা, ওই গ্লাসের ওখানে হঠাৎ করে একটা বিড়াল, ওই সেই কালো বিড়ালটা মানে একটা গাছ থেকে লাফ দিয়ে ওনার গ্লাসে পড়লো, মানে রানিং গাড়িতে আর কি। উনি তো ভয়ে একদম গাড়িটা ব্রেক করলো। ব্রেক করার পর উনি বলতেছে গাছ থেকে বিড়াল, এটা কেমন কথা। তো উনি আবার কিছু না মনে করে, উনি তো জানে যে আসলে গাছ থেকে তো অনেক বিড়াল টিড়াল থাকে, হয়তো ওই বিড়াল আর কি পড়ে গেছে এইখানে, এরকম টাইপে উনি আর কি মনে করছিল। তো উনি মনে করার পর কিছু দূর আবার গাড়িটা তার স্টার্ট করলো, দেখতেছে উনি সামনে শুধু দেখতেছে যে একটা বিড়াল, কেন জানি এটা বিড়াল, মানে উনি ব্রেক করতেছে আর গাড়ি নিয়ে যাইতেছে, মানে ওনার খুব সমস্যা হইতেছে। আসলে ঘটনা কিন্তু অন্য কয়েকটি যাচ্ছে। তো উনি ভেবে একটাবার চিন্তা করে যে আসলে আমি ওই গর্তে যে দেখতে গেলাম, ওইখানে যে একটা বিড়াল দেখলাম, আসলে আমার গাড়ির চাক্কা তো ওই গর্তে পড়েছিল, আসলে বিড়ালটা কি ওইখানে ছিল তখন না কি ছিল না। উনি একদম কনফিউজ হয়ে আর কি ভাবতেছে, ভাবার পর উনি বলতেছে যে না, আসলে আমি জিনিসটা আসলে আমার জিজ্ঞেস করতে। পরে উনি কী করলো, ওই ওনার যে মালিকের উনি ভাড়া মারার জন্য ওই যার ভোটটা নিয়ে আসছে ঢাকায় আসবে, ওনাকে ফোন দিল যে ভাই দেখেন তো একটু ওইখানে একটা গর্তে যে গাড়িটা পড়ছিল
আসলে ওই গর্তে ওই একটা বিড়াল ছিল, আসলে দেখেন তো বিড়ালটা কি এখানে আছে কি না। তো ওনার মালিক ওরাই লোক যার মানে ভাড়া নিয়ে উনি চলে গেছে, তো উনি আবার ওইখানে তৎক্ষণিক যে দেখতেছে আসলে একটা ওইখানে একটা কালো একটা বিড়াল ওই ট্রাকের চাপায় আর কি মারা গেছে। তো উনি বলতেছে ভাই ওই বিড়ালটাকে আপনি একটা মানে গর্ত করে পুঁথায় রাখেন তো, আমি দেখতেছি। পরে যখন উনি ওই গর্ত করে ওই বিড়ালটাকে ওইখানে পুঁথে রাখার পর থেকে ওই বিড়ালটা আর ওনার ট্রাকের আর কি সামনে আর আসে নাই। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।